হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে 47তম বিসিএসের রিটেন অংশের যে ম্যাথ যে পার্টটা ছিল সেই পার্টের কমপ্লিট সলিউশনস উইথ বেসিক্স। মানে সলিউশন কিন্তু অলরেডি আপনারা পেয়ে গেছেন, বিভিন্ন জায়গায় হয়তো পেয়ে যেতে পারেন, পেয়ে যাওয়ার কথা, যেহেতু মানে 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে। তো আজকে আমরা দেখতে চাই আসলে প্রশ্নটার সলিউশন তো আমি ডেফিনেটলি করব উইথ বেসিক্স। মানে আমাদের কিন্তু একটা প্রবলেম শিখে একটা প্রবলেম সলভ করতে পারলে কিন্তু হবে না। একটা প্রবলেম শিখে ওইটার বেসিক দিয়ে আরও 10টা প্রশ্ন 20টা প্রশ্ন সলভ করার মতো ক্যাপাবিলিটি গেইন করতে হবে। তার মানে কি বেসিকটা আমাদের কী রাখতে হবে? ক্লিয়ার রাখতে হবে। আমি কিন্তু বলি না এটা কোয়েশ্চেন সলিউশন তো পিডিএফ আপনি বিভিন্ন গ্রুপে পেয়ে যাবেন, বা আপনি নিজেও করতে পারেন চাইলে। ঠিক আছে? তো এখন এই প্রযুক্তির যুগে প্রশ্ন সলভ করা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে আমি এইটার বেসিকটা ধরতে পারি কি না, কারণ পরীক্ষায় তো আমি প্রযুক্তি ইউজ করতে পারবো না, পরীক্ষায় তো আমার ব্রেইনটাকে ইউজ করতে হবে। দ্যাট ইজ, আমার ব্রেইনের মধ্যে হচ্ছে সকল ধরনের বেসিককে সেট করে রাখতে হবে, যে এই প্রবলেমগুলিকে কীভাবে আসলে সলভ করতে হয়। বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আমি যদি মুখস্থ করে যাই যে এটা হলে এটা হবে, এটা এভাবে হবে না আসলে। ঠিক আছে? বুঝতেই পারছেন যে 47তম বিসিএসের যে রিটেন প্রশ্নটা হয়েছিল ম্যাথের ক্ষেত্রে, মানে যথেষ্ট পরিমাণ মানে স্মার্ট একটা কোয়েশ্চেন ছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে অনেকের জন্য তো মানে মানে এটা একটু কঠিনই ছিল আর কি। হ্যাঁ, সবাই বলছে যে 47তম বিসিএসের রিটেন অংশের যে ম্যাথ পার্টটা আছে সেই ম্যাথ পার্টের একটা সলিউশন থাকলে ভালো হতো, সেটা যদি বোঝা যেত, কমপ্লিটলি যদি বুঝতে পারতাম তাহলে ভালো হতো। মানে সলভ করা মানে কি, এটা করব কেন করব, আসলে কেন করতেছি, এই অঙ্কটা তো আমার পরিচিত না। যেরকম প্রথম অংশ হচ্ছে এইটা, এই অঙ্কটা কিন্তু প্রায়ই কোথায় আসে, এটা কিন্তু সরি এই অঙ্কটা কিন্তু প্রায়ই কিন্তু ব্যাংকের পরীক্ষায় আসে। ঠিক আছে? ব্যাংকের পরীক্ষায় কিন্তু এগুলো আসে। তারপরে এই যে ইকুয়েশন সলভটা আমরা দেখতে পাচ্ছি, বা এই যে এগুলো কিন্তু খুব বেশি পরিচিত না। এখানে কিউবিক রুট আছে, আবার স্কোয়ার রুট আছে, মানে ঘনমূল আছে, আবার বর্গমূলও আছে। এভাবে কিন্তু আমরা করি নাই, আমরা করেছি হয় শুধু ঘনমূল, নাহলে শুধু বর্গমূল। এখন দুটা মিক্স করে দিয়েছে। তার মানে এই যে প্রশ্নগুলি আমি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সলভ করে দিলাম আর হয়ে গেল, বিষয়টা এটা না। সলভ না, সলিউশন না, কমপ্লিট সলিউশন মানে কি উইথ বেসিক্স, যাতে এরকম যদি আরও প্রবলেম আসে বা আবার যদি ঘুরিয়ে ঘুরিয়ে আসে, তাহলে আসলে আমি কীভাবে করতে পারবো, সেটা হচ্ছে মাচ মোর ইম্পর্টেন্ট। চলুন আমরা শুরু করি। তো এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। ওকে, 1 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করি, যা আছে কপালে। শুরু করি। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করলো। খরগোশ তার 30 লাফ আগে ছিল। ওকে, 30টা লাফ আগে ছিল। খরগোশ যে সময়ে 8 লাফ দেয়, কুকুর সে সময়ে 6 লাফ দেয়। ভালো কথা। খরগোশ 3 লাফে যে দূরত্ব অতিক্রম করে, কুকুর 2 লাফেই সেটা করে ফেলে। ভালো কথা। কুকুর কত লাফে খরগোশকে ধরতে পারবে? খুবই চমৎকার একটা অঙ্ক। এটা কিন্তু ব্যাংকের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এই টাইপের অঙ্কগুলি। তাহলে কী কী তথ্য দেয়া আছে? একটা কুকুর কি বলেছে, একটা খরগোশকে ধরার জন্য তাড়া করলো, এরকম অঙ্ক কিন্তু আছে। বাঘ হরিণকে ধরবে, বিড়াল ইঁদুরকে ধরবে, কুকুর খরগোশকে ধরবে, ওই একই টাইপের। সরি, খরগোশ তার 30 লাফ আগে ছিল, মানে কুকুরটা খরগোশের 30 লাফ পেছনে ছিল। ওকে, আচ্ছা। খরগোশ যে সময় 8টা লাফ দেয়, খরগোশ কিন্তু লাফায় বেশি। কুকুর সে সময় 6টা লাফ দেয়। মানে খরগোশের 8টা লাফ দিতে যে পরিমাণ সময় লাগে, কুকুরের 6টা লাফ দিতে একই পরিমাণ সময় লাগে। ঠিক আছে? মনে করি যে টি সময়ে খরগোশ যদি 8টা লাফ দেয়, কুকুর দেবে কয়টা? 6টা। ওই একই সময়ে ও 8টা লাফ দিবে, ও দেবে 6টা, ওই একই সময়ে। ভালো কথা। আর খরগোশ 3 লাফে যে দূরত্বটা কভার করবে, কুকুর 2 লাফে সেটা হয়ে যায়। হ্যাঁ, খরগোশ হয়তো 3 লাফে 1 2 3 লাফে এতটুক যায়, কুকুর 1 2 লাফে এতটুক চলে যায়। ও 3 লাফে যায়, ও 2 লাফেই চলে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কুকুর কত লাফকে খরগোশকে ধরতে পারবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। তো আমরা শুরু করি সলভ করা, দেখি কীভাবে করা যায়। এই অঙ্কগুলি আমি সলভ করাই সলিউশন। এটা কিন্তু এই টাইপের অঙ্কগুলি বুয়েট অ্যাডমিশন পরীক্ষাতেও আসে, মানে বুয়েট ভর্তি পরীক্ষাতেও আসে। তো ওইখানেও কিন্তু আমি সলভ করাই। তো এই অঙ্কগুলি আমি সলভ করা হচ্ছে এবিসি মেথডে। কী মেথডে? এবিসি মেথড। তাহলে মেথডের নাম কি? এ বি সি মেথড। যে এটা আবার কী মেথড? এবিসি মেথড। এটা তো জীবনে দেখি নেই, সবই দেখবো আমরা। এবিসি মেথড। ওকে, তাহলে ধরে নিই কুকুর ছিল এ পয়েন্টে, খরগোশ ছিল বি পয়েন্টে, আর খরগোশটাকে গিয়ে ধরেছে সি পয়েন্টে। এবার বোঝা গেল এবিসি মানে কি। কুকুর ছিল এ পয়েন্টে, খরগোশ ছিল বি পয়েন্টে, আর কুকুরটা দৌড়াচ্ছে খরগোশকে ধরার জন্য, খরগোশটাও দৌড়াচ্ছে বাঁচার জন্য। ধরলাম কুকুরটা সি পয়েন্টে গিয়ে খরগোশকে ধরে ফেললো। বুঝতে পেরেছি? ওকে, তাহলে এ পয়েন্টে কে আছে? ডগ। এখানে ডগ আছে। ওকে, এখানে ডগের পজিশন।
আর বি পয়েন্টে কার পজিশন? র্যাবিটের পজিশন, র্যাবিট। ঠিক আছে, ক্লিয়ার? আর ডগটা কি করবে? এখান থেকে দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, র্যাবিটও দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, এই সি পয়েন্টে গিয়ে কুকুরটা র্যাবিটটাকে ধরে ফেলবে, আর র্যাবিটটা কুকুরটার কাছে ধরা খাবে। এই তো গল্পটা। তাহলে তাহলে আমরা কি বুঝলাম? যে খরগোশ আসলে কতটুকু দূরত্ব গেল? বি থেকে সিতে গেল, বি থেকে সিতে গেল। আর কুকুরটা কতখানি গেল? এ থেকে সিতে গেল। কারণ খরগোশটা কিন্তু কিছুখানি আগে ছিল, কিছুখানি কি আগে ছিল। সো সে বি থেকে সিতে গেল, আর কুকুর গেল এ থেকে সিতে। বোঝা গেল কি না? বোঝা গেল কি না? ওকে, এভাবে ভেঙে ভেঙে করতে হবে, উত্তেজিত হলে হবে না। আমি সবচেয়ে সহজতম ওয়েতে, সবচেয়ে স্মার্টেস্ট ওয়েতে আমি এটা করিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধারণ করতে হবে, উত্তেজিত হয়ে গেলে হবে না। ঠিক আছে, আস্তে আস্তে। আচ্ছা, চলুন শুরু করি। তাহলে এখান থেকে আমি ধরে নিই এই কুকুরটা এই যে খরগোশটাকে ধরবে, তার এনটা লাফ লাগবে। এই যেখানে বলেছে কত লাফে ধরতে পারবে, ধরলাম এনটা লাফ লাগবে। কয়টা লাগবে? এনটা। তো একটু লিখে রাখি যে ধরি এন লাফে ধরতে পারবে। কত লাফে? এন লাফে ধরতে পারবে, এন লাফে ধরতে পারবে। কে এন লাফ দিবে? কুকুর। ধরি কুকুর এন লাফে ধরতে পারবে। কাকে ধরতে পারবে? খরগোশকে ধরতে পারবে, বুঝাই যাচ্ছে। কুকুরের এনটা লাফ লাগবে। ঠিক আছে। আর আরেকটা জিনিস ধরে নিই, আরেকটা জিনিস একটু ধরে নিতে হবে যে একটা লাফে কুকুর কতখানি যাবে, এবং কুকুর কুকুর এক লাফে, ওয়ান লাফে মানে এক লাফে বা একটা স্টেপে কতখানি যাবে? এক্স দূরত্ব যায়, এক্স দূরত্ব অতিক্রম করে। ওকে, এক্স একক দূরত্ব, এক্স দূরত্ব বলতে এক্স একক দূরত্ব অতিক্রম করে বা এত দূরত্ব যায়। আমরা ভাষা নিয়ে খুব বেশি কনসার্ন না, কারণ আমরা আসলে ম্যাথটা নিয়ে আসলে বেশি কনসার্ন। ঠিক আছে, লজিকটা নিয়ে বেশি কনসার্ন, এখানে ভাষা টাষা এগুলো পড়ে। ঠিক আছে, ওকে। ধরি কুকুর এনটা লাফে খরগোশকে ধরতে পারবে, খরগোশকে লিখতে হবে, এবং কুকুর এক লাফে এক্স দূরত্ব যায়। জাস্ট এতটুকু ধরলেই হচ্ছে, আর কিছু লাগবে না। ক্লিয়ার? বোঝা গেল কি বলেছি? ওকে, আচ্ছা। তো এখন মোটামুটি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা লিখে ফেলি নাও। নাও আমরা কি বলতে পারি? যে এসি হচ্ছে এবি প্লাস বিসি, এসি হচ্ছে এবি প্লাস বিসি, অবশ্যই বলতে পারি। এসি দূরত্ব হচ্ছে এবি দূরত্ব প্লাস বিসি দূরত্ব। যে এসি দূরত্ব হচ্ছে এবি দূরত্ব প্লাস বিসি দূরত্ব, আমরা বলতেই পারি, আমরা বলতেই পারি। ওকে, তাহলে এটা আমরা বললাম। এবার এসিটা কে কাভার করছে? এসি কিন্তু কুকুর কাভার করছে। কতগুলি লাফে? এনটা লাফে। আর একটা লাফে কতখানি যায়? এক্স দূরত্ব যায়। তো একটু বুঝি, কুকুর যদি এ থেকে সিতে যাওয়ার জন্য এনটা লাফ দেয়, যদি এনটা লাফ দেয় আর প্রত্যেকটা লাফে যদি এক্স পরিমাণ ডিস্টেন্স কাভার করে, তাহলে এনটা লাফে কতখানি কাভার করবে? একটা লাফে এক্স, তাহলে এনটা লাফে এন এক্স, তাহলে এন এক্স দূরত্ব কাভার করবে। তাহলে কুকুরের কাভার্ড ডিস্টেন্স কত? এন এক্স। আমি কি বুঝতে পেরেছি? কারণ এনটা লাফ দিচ্ছে, প্রত্যেকটা লাফে এক্স যাচ্ছে, তাহলে এনটা লাফে এন এক্স যাচ্ছে, গেল। তাহলে এসি কত? এন এক্স। এসি কত? এন এক্স। আর সি পয়েন্টে কে কে আছে? সি পয়েন্টে এখানে কিন্তু ডগও আছে, আবার কে? র্যাবিটও আছে, কারণ একজন আরেকজনকে ধরে ফেলছে। সি পয়েন্টে কিন্তু দুজনই আছে। ওকে, আর ধরলাম এ থেকে সিতে যেতে সময় লাগছে টি সময়, আর এ থেকে সিতে যেতে সময় হচ্ছে কত? টি সময় লাগছে। এটাও ধরে নিলাম যে টি সময় লাগছে, টি সময় লাগে, মানে এই ঘটনাটা ঘটতে টি সময় লাগছে। তাহলে এ থেকে সিতে যেতে টি সময় লাগছে কুকুরের, তাহলে খরগোশের বি থেকে সিতে যেতে টি সময় লাগছে, কারণ একই তো সময়। টি সময়ে ও গেছে এতখানি, আর ওই একই সময়ে ও গেছে এতখানি। ঠিক আছে, একই সময়ে ধরলাম যে 5 মিনিট, 5 মিনিটে ও এতটুকু কাভার দিয়ে ওইটা ওই পর্যন্ত চলে গেছে, আর ওই 5 মিনিটে ও জাস্ট এতটুকু গেছে। ক্লিয়ার? তো ধরলাম, এখন তো জানি না 5 মিনিট না কত মিনিট, ধরলাম টি সময় লাগছে। ওকে, ধরলাম টি সময় লাগছে এটা। তাহলে কুকুরের এ থেকে সিতে যাওয়ার সময় হচ্ছে টি সময়, কুকুর, কুকুরের জন্য। আর খরগোশ কী করছে ওই সময়? খরগোশ ওই সময় কী করছে? বি থেকে সিতে গেছে, টি সময়ই লাগছে। কুকুর কিন্তু এ থেকে সিতে গেছে, খরগোশ গেছে বি থেকে সিতে। এই লজিকগুলি কি ক্লিয়ার? হ্যাঁ, একদম সহজ উপায়ে করাচ্ছে কিন্তু। ওকে, তাহলে এসি দূরত্ব কত? এন এক্স। এবার আসি এবি দূরত্ব কত? এবার আসি এবি দূরত্ব কত? আচ্ছা, প্রশ্নটা পড়ি। এবি মানে কি? খরগোশ কতখানি আগে ছিল? প্রশ্ন বলছে খরগোশ তার 30 লাফ আগে ছিল, খরগোশ তার 30 লাফ আগে ছিল।
মানে এই যে এখান থেকে এই পর্যন্ত খরগোশের 30টা লাফ, কুকুরের 30টা লাফ না কিন্তু, কারণ কুকুরের 30টা লাফে যে ডিস্টেন্স, খরগোশের 30টা লাফে কিন্তু এক ডিস্টেন্স না, ঠিক আছে? কারণ কুকুরের 30টা লাফের যে দূরত্ব অতিক্রম করবে, খরগোশের 30টা লাফে কিন্তু একই দূরত্ব অতিক্রম করবে না, কারণ কুকুর কিন্তু বড় বড় স্টেপ নেয়, খরগোশ কিন্তু ছোটো ছোটো স্টেপ নেবে, যেটা প্রশ্নে বলে দিছে। খরগোশ 3 লাফে যা যায়, কুকুর 2 লাফেই তা যায়, ঠিক আছে? সো এটা বুঝতে হবে যে কার 30টা লাফ আগে ছিল, খরগোশের 30টা লাফ আগে ছিল, ঠিক আছে? খরগোশের 30টা লাফ আগে ছিল। এখন এবার আসি একটা বুদ্ধি কাটাই, যে কুকুর, ডগ ডগ ওয়ান স্টেপে মানে এক লাফে যায় কত? এক্স না? এক লাফে কত যায়? এক্স ধরে নিছি আমরা। তাহলে ডগ 2 লাফে যাবে কত? 2 লাফে যাবে কত? 2x। ডগ 2 লাফে যাবে কত? 2x। ওকে, এবার আসো র্যাবিট। প্রশ্নে বলছে যে ডগের, এই যে কই গেল, খরগোশের 3 লাফে যে দূরত্ব যায়, কুকুর 2 লাফে ওই পরিমাণ দূরত্ব যায়। তাহলে কুকুর 2 লাফে যে দূরত্ব যায়, খরগোশ 3 লাফে ওই দূরত্ব যায়। তাহলে র্যাবিটের ক্ষেত্রে 3 লাফে যায় কত? কুকুরের 2 লাফের দূরত্ব। তাহলে খরগোশের 1 লাফে যায় কত? এই পর্যন্ত বোঝা গেল কিনা? এই পর্যন্ত বোঝা গেল কিনা? বোঝা গেল কি বলছি? যে ধরছি কুকুর 1 লাফে যায় এক্স, তাহলে কুকুর 2 লাফে কত যায়? 2x। আবার আমরা জানি যে কুকুর 2 লাফে যতখানি যায়, খরগোশ 3 লাফে ততখানিই যায়। তাহলে কুকুর 2 লাফে 2x যায়, তাহলে খরগোশ 3 লাফে 2xই যায়। তাহলে খরগোশ 1 লাফে যাবে কি? 2x/3। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এখন আমরা দেখলাম যে খরগোশের 1 লাফে কতখানি যায়। তাহলে এখন আমরা কুকুরের 1 লাফে কতখানি সেটাও জানি, খরগোশের 1 লাফে কতখানি সেটাও জানি। তাহলে আমরা ফাইনালি বুঝে গেছি যে ডগের 1 স্টেপ, ডগ যদি 1 স্টেপ নেয়, আমি কিন্তু বুঝে বুঝে করাচ্ছি, হ্যাঁ, ডগ যদি 1 স্টেপ দেয় তাহলে ডিস্টেন্স কত হবে? এক্স ডিস্টেন্স, এক্স দূরত্ব। আর যদি র্যাবিটের 1 স্টেপ হয়, যদি র্যাবিটের 1 স্টেপ হয় তাহলে কি হবে? র্যাবিটের 1 স্টেপ মানে কি? এই যে কুকুরের 1 স্টেপ এক্স দূরত্ব, র্যাবিটের 1 স্টেপ কত? 2x/3 দূরত্ব। 2x/3 দূরত্ব আমি কি বুঝাইতে পারি? এত ডিস্টেন্স, এত ডিস্টেন্স। তাহলে কিন্তু আমাদের বেসিকটা কিন্তু আস্তে আস্তে আমরা ক্লিয়ার করতে পারছি, বেসিকটা আমরা আস্তে আস্তে ক্লিয়ার করতে পারছি যে ডগ 1 স্টেপে কত যায়, র্যাবিট 1 স্টেপে কত যায়। শেষ, এটা গেল। তাহলে এবার আসি, এদিকে আসি। তাহলে এবিটা 30টা স্টেপ। কার 30টা স্টেপ? খরগোশ তার 30 স্টেপ আগে ছিল, খরগোশের 30টা স্টেপ, খরগোশের রেসপেক্টে। এখন খরগোশের 1 স্টেপ কত? খরগোশের 1 স্টেপ মানে আসলে 2x/3 ডিস্টেন্স। তাহলে খরগোশের 30 স্টেপ মানে কত? 30 ইন্টু 2x/3, 30 ইন্টু, হ্যাঁ, ইন্টু এভাবে দিই 2x/3। বোঝা গেল যে খরগোশটা 30 স্টেপ আগে ছিল, কার থেকে? কুকুরের থেকে। এই 30 স্টেপ কার 30 স্টেপ? কার রেসপেক্টে 30টা স্টেপ? কুকুরের রেসপেক্টে না খরগোশের রেসপেক্টে? অবশ্যই খরগোশের রেসপেক্টে। তাহলে খরগোশের 1 স্টেপ মানে কত দূরত্ব? এতটুকু দূরত্ব। তাহলে খরগোশের 30টা স্টেপ মানে কি? 30 ইন্টু এতটুকু। এটাই বলেছি, 30 ইন্টু এতটুকু। আমার মনে হয় বোঝাতে পেরেছি, ঠিক আছে? তাহলে এই দূরত্বটা পেয়ে গেছি। এবার বিসি পেলেই অঙ্ক শেষ। বিসি কে যাচ্ছে? বিসি কে যাচ্ছে? র্যাবিট যাচ্ছে। বিসি কে যাচ্ছে? র্যাবিট যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা ডেটা ছিল, সেটা হচ্ছে খরগোশ যে সময়ে 8টা লাফ দেয়, কুকুর সে সময়ে 6টা লাফ দেয়। মানে খরগোশের 8টা লাফ দেওয়ার সময় কুকুরের 6টা লাফ দেওয়ার সময়ের সমান। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, টোটাল সময়টা আমরা কত ধরেছি? টি সময় না? তাহলে এ থেকে সিতে যেতে কুকুরের লেগেছে টি সময়, আর বি থেকে সিতে যেতে খরগোশে লেগেছে কত টি সময়, তাই না? তাহলে তাহলে সময় তো একই লাগছে, সময় তো একই লাগছে, সময় কিন্তু একই লাগছে। এখন আমরা যদি এভাবে চিন্তা করি, যে আরেকটা জিনিস একটু চিন্তা করি, যে এভাবে চিন্তা করি যে যখন খরগোশ দেয় 6 স্টেপ, আচ্ছা, যখন কুকুর দেয়, কই গেল, যখন ডগ দিবে হচ্ছে 1 স্টেপ,
8 স্টেপ, তখন কুকুর দেয় র্যাবিট দেয় কত? এভাবে চিন্তা করি, এত লেখালেখি দরকার নেই। তাহলে ডগের 8 স্টেপ মানে কি? ইকুইভ্যালেন্ট মানে কি? ওই সময়টা, ইকুইভ্যালেন্ট না, সময়টা ওর ওই সময়ে ও কয়টা দিবে? 6টা স্টেপ দিবে। র্যাবিট যখন 8টা স্টেপ দেয় তখন ডগ দিবে 6টা, ডগ দিবে 6টা। তাহলে উল্টাভাবে ডগ যখন 6টা দিবে তাহলে এটা কিন্তু ডগ, এটা ডি, এটা আর। তাহলে উল্টাভাবে ডগ যখন 6টা দিবে, 6 স্টেপ, তখন র্যাবিট দিবে কয়টা? র্যাবিট দিবে কি 8টা? একই তো কথা, এটা আমি শুরুতেই উল্টাই লিখতে পারতাম। তার মানে এটা হচ্ছে ডগের অংশটা, এটা হচ্ছে র্যাবিটের অংশটা। বোঝা গেল? উপরেটা দরকার নেই, আমরা যেহেতু ডগের রেসপেক্টে করতেছি ডগ সামনে রাখলাম। ওকে, ডগের 6টা স্টেপ মানে র্যাবিটের কি 8টা স্টেপ, ওই একই সময় লাগে। তাহলে ডগের 1 স্টেপ মানে কি? র্যাবিটের কত হবে? 8/6 স্টেপ। ডগের 1 স্টেপ মানে এত। আর ডগ টোটাল স্টেপ দিছে কয়টা? এনটা। সেক্ষেত্রে র্যাবিট ওই সময় কয়টা স্টেপ দিবে? এন দিয়ে গুণ হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 4n/3, এত স্টেপ। বোঝা গেল কিনা? যে সময়ে ডগ দিবে 6টা, সে সময় র্যাবিট দিবে 8টা স্টেপ। যে সময় এখানে সময়টা ইম্পর্টেন্ট। তো যে সময় ডগ একটা দিবে, র্যাবিট দিবে 8/6। যখন ডগ এনটা দিবে তখন র্যাবিট দিবে এন দিয়ে গুণ হয়ে গেল 8n/6, দ্যাট ইজ 4n/3। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যেটা, যে এটা একটা চমৎকার বিষয় বুঝলাম, যে ডগের এন স্টেপ দেওয়ার সময়ে র্যাবিট দিবে 4n/3 স্টেপ। ডগ যে সময় এনটা স্টেপ দিবে, র্যাবিট দিবে 4n/3টা স্টেপ। তাহলে এ থেকে সিতে যাওয়ার সময় ডগ দিছে এনটা স্টেপ, তাহলে বি থেকে সিতে যাওয়ার সময়ও একই তো সময়, টি তো। তাহলে তখন র্যাবিট দিবে 4n/3টা স্টেপ। তাহলে 4n/3টা স্টেপ, 4n/3টা স্টেপ, 4n/3টা স্টেপ দিবে। আর এক স্টেপে কতখানি যায়? মানে র্যাবিট যখন এখান থেকে এখানে যাবে, সে 4n/3 স্টেপে যাবে, 4n/3। তাহলে স্টেপ কত? 4n/3। তার স্টেপ সংখ্যা কত? 4n/3। তাহলে এখান থেকে আমরা একটু লিখে দিই সুন্দর করে, যে র্যাবিটের, এই যে এখান থেকে এখানে যেতে র্যাবিটের জন্য লাগবে 4n/3 স্টেপস। আর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডগের যেতে লাগবে n স্টেপস, ফর ডগ, আর এত স্টেপস ফর র্যাবিট। ফর লেখার জায়গা নেই, র্যাবিট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এক স্টেপে এত, তাহলে এত স্টেপে কী হবে? মানে এতগুলি স্টেপ সে যাবে, এটা ইনটু সাইন, হ্যাঁ। তাহলে এতগুলি স্টেপ সে দিবে, এতগুলি স্টেপ লাগবে। এক স্টেপে সে কতখানি যায়? 2x/3। তাহলে এতগুলি স্টেপে সে কত যাবে? এত ইন্টু 2x/3। মানে এখান থেকে এই পর্যন্ত তার যেতে স্টেপ লাগবে কয়টা? 4n/3। প্রত্যেকটা স্টেপে সে কতটুকু যায়? 2x/3। তাহলে টোটাল কত গেল? এত গেল। এবার জাস্ট এটা যোগ বিয়োগ গুণ ভাগ করলেই আমাদের অঙ্কটা শেষ, আর কিছু লাগবে না, অঙ্ক শেষ। এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স কাটাকাটি, 3 পাশেই এক্স আছে, তাহলে এক্স কাটা, এই যে এক্স কাটা। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে থাকে কত? এন। আমাদের এনের ভ্যালু লাগবে কিন্তু, যে কতগুলি লাফ লাগবে। 3 দিয়ে 30কে কাটলে কত? 10, 10 দুগুণে কত? 20, প্লাস 4 দুগুণে 8n/9, 8n/9। আমাদের কার ভ্যালু লাগবে? আমাদের এন এর ভ্যালু লাগবে, এই যে এন এর ভ্যালুতে চলে আসবে, এখানেও এন আছে, এখানেও এন আছে। আরেকটা অঙ্ক করলেই আমাদের অঙ্কটা শেষ। তাহলে n - 8n/9 ইকুয়ালস টু কত? 20। আমরা যদি n কমন নিই তাহলে 1 - 8/9, সেটা কত? 20। তাহলে 9, এটা একটু যোগ বিয়োগ যদি করি, এখানেই শেষ করে দিই। নিচে হবে 9, 9 - 8 মানে কি 1, তাহলে 1/9 সেটা কত? 20। আমরা ক্যালকুলেশন এখানেই শেষ করে দিই। তাহলে 9টা গুণ হয়ে যাবে 20 × 9, 9 দুগুণ 18, 180। তাহলে এখান থেকে n কত আসবে? 180, 180 স্টেপস লাগবে। শেষ। তাহলে এই ধরনের যত অঙ্ক আছে আশা করি আমরা করতে পারবো। বোঝা গেল? তাহলে ছোট করে যদি একটু রিক্যাপ করি, তাহলে আসলে কি হইল, একটু রিক্যাপটা করার দরকার আছে। তো ধরলাম ডগ এ থেকে সিতে গিয়ে র্যাবিটকে ধরবে, এবং ডগের কতগুলি স্টেপ লাগবে? n স্টেপস লাগবে, ঠিক আছে। ঠিক সে সময়ে বি থেকে সিতে যাবে র্যাবিট, তার কটা স্টেপ লাগবে? 4n/3 লাগবে। কেমনে পাইছি? এই যে আমরা দেখাই দিছি, এটা কেমনে পাইছি এটা দেখাইছি। ওর যখন n স্টেপ, তখন র্যাবিটের কত? 4n/3 স্টেপ, 4n/3 স্টেপ। ওই একই সময়ে, ওর যে সময় এনটা লাগে ওই একই সময় এসে 4n/3টা।
সময় কিন্তু একই। ওকে, তাহলে এসি হচ্ছে এবি প্লাস বিসি। এসি কত? এসিটা কে করছে? ডক করছে। তাহলে কী হবে? এনটা স্টেপ, প্রত্যেকটা স্টেপে এক্স করে দূরত্ব এন এক্স। এবি কত? এবিটা কে করছে? র্যাবিট করছে। র্যাবিটের ক্ষেত্রে 30 লাফ। 30 লাফ, একটা লাফে কত? 2x/3। এই যে র্যাবিটের এক লাফে কত? 2x/3। শেষ। আর এটা কি? যে বি থেকে সিতে যাইতে কটা স্টেপ লাগছে র্যাবিটের? 4n/3। আর একটা স্টেপে কত? 2x/3। তাহলে কত দূরত্ব? এত দূরত্ব। এটা কিন্তু দূরত্ব। এই যে এসি একটা ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স। এবি একটা ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স। স্টেপ ইন্টু প্রত্যেক স্টেপে দূরত্ব, স্টেপ ইন্টু প্রত্যেক স্টেপে দূরত্ব, স্টেপ ইন্টু প্রত্যেক স্টেপে দূরত্ব। তাই কিন্তু বিসিও কিন্তু ডিস্টেন্স, ডিস্টেন্স কিন্তু। ওকে, তাহলে কতগুলি স্টেপ? প্রত্যেক স্টেপে দূরত্ব। কতগুলি স্টেপ? প্রত্যেক স্টেপে দূরত্ব। কতগুলি স্টেপ? প্রত্যেক স্টেপে দূরত্ব। তাহলে এসি ডিস্টেন্স, এবি ডিস্টেন্স, বিসি ডিস্টেন্স কাটাকাটি করে এনের ভ্যালু চলে আসছে 180। দ্যাট ইজ কুকুরটার 180টা স্টেপ লাগবে এখানে যাওয়ার জন্য। ছোটো করে, এটা তো আমি বড় বড় করে লিখছি বোঝানোর জন্য। ওকে, এটা আসলে ছোটো করেই হয়ে যেত, এটা বোঝানোর জন্য এটা বড় করে লিখছি। ওকে, নেক্সট হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এই ইকুয়েশনটা সলভ করতে হবে। আচ্ছা, এটা আসি আমরা। ওকে, আগে আমরা এই অঙ্কটা একটু সলভ করে আসি। ওকে, তো যদি প্রশ্নটা ভালো করে দেখি, এখানে কিউবিক রুট আছে আর এখানে স্কোয়ার রুট আছে। এটা কিউবিক রুট মানে কি? ঘনমূল। এটা স্কোয়ার রুট তার মানে কি? বর্গমূল। আমরা যেটা সবসময় দেখে আসছি, হয় ঘনমূল থাকে বর্গমূল থাকে না, অথবা বর্গমূল থাকে ঘনমূল থাকে না। মানে প্রশ্নে হয় ঘনমূল থাকে বর্গমূল থাকে না, অথবা বর্গমূল থাকে ঘনমূল থাকে না। কিন্তু এই যে অঙ্কটা, এখানে ঘনমূলও আছে বর্গমূলও আছে, তো বিপদ। কী করা যায়? বলছে সলভ করতে হবে, মানে কি? এক্সের ভ্যালু বের করতে হবে, কারণ এখানে অজানা রাশি এক্সই আছে, আননোন আছে এক্সই আছে। কী করা যায়? যদি শুধু ঘনমূল থাকতো বর্গমূল না থাকতো তাহলে দুই পাশে কিউব করতাম। যদি শুধু বর্গমূল থাকতো ঘনমূল না থাকতো তাহলে দুই পাশে স্কোয়ার করতাম। কিন্তু এবার তো ঘনমূলও আছে বর্গমূলও আছে, তাহলে কি কিউব করবো না স্কোয়ার করবো, না দুইটাই করবো, না কিছুই করবো না? কিছুই বুঝতে পারতেছি না। দিস ইজ দ্য বিগ কোয়েশ্চেন। এই জন্যই এই অঙ্কটা এত সুন্দর। আমি দুইটা প্রসেসে করে দিচ্ছি, অথবা বেস্ট প্রসেসটা আমি দেখাচ্ছি। তাহলে শুরু করছি সলিউশন। এই ধরনের ক্ষেত্রে আমরা একটা টেকনিক করি, ঠিক আছে? হায়ার ম্যাথে কিছু অঙ্ক ছিল না? হায়ার ম্যাথে কিছু অঙ্ক ছিল এরকম, মনে পড়ে কিনা দেখেন তো, যে রুট ওভার x/2x + 1 প্লাস রুট ওভার 2x + 1/x = 4, এরকম টাইপের ছিল। সমাধান করুন। ওকে, সেক্ষেত্রে এখানে যা আছে এখানে তার উল্টাটা আছে। তার মানে এটা যদি পি হয় এটা হবে 1/p। এখানে যা আছে এখানে তার উল্টাটা আছে, তাহলে এটা যদি পি হয় এটা হবে 1/p। এভাবে আমরা অঙ্কটা সলভ করতাম। এটা পি ধরতাম, এটা 1/p হইতো, তারপরে স্কোয়ারটার পরে এটা হয়ে যেত। ঠিক আছে? তো একই রকম চেহারা থাকার কারণেই কিন্তু এটা পি হইলে এটা 1/p হইতো। হ্যাঁ, কারণ এটার উল্টাই কিন্তু এটা একই রকম চেহারা ছিল বলেই হইতো। তো এখানেও কি এরকম কিছু করা যায় কিনা? একই রকম চেহারা আছে কিনা? আছে তো, একই রকম চেহারা আছে তো। এই যে x² - 3, আর এটা কি x² - 3 না, এটা 4 - x², কিন্তু তাও তো স্কোয়ার, মানে কিছুটা তো একই রকম। স্কোয়ার আছে এখানে, এখানে স্কোয়ার আছে, কিছুটা তো একরকম, এখানে তো ঝামেলা নাই। তাহলে একই রকম চেহারার মতো বানানো যাবে হয়তো। তাহলে এক কাজ করি আমরা 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 ধরি হচ্ছে যে x² - 3, যেহেতু সে রুট ওভারের ভিতরে আছে, রুট ওভারের ভিতরে যা থাকে তাকে স্কোয়ার ধরলে ভালো হয়, তাহলে রুট আর স্কোয়ার চলে যায়। তাহলে এটাকে আমরা পি স্কোয়ার ধরে ফেলি। যে রুটের ভিতরে যে ভদ্রলোক আছে, এই যে রুটের ভিতরে যে ভদ্রলোক আছে তাকে যদি আমরা স্কোয়ার ধরে ফেলি, সামথিং স্কোয়ার, একটু পরে যখন মানটা বসাবো তখন কি হবে? এই ভদ্রলোকটা পি স্কোয়ার হয়ে গেছে, এই ভদ্রলোক পি স্কোয়ার, আর উপরে কি আছে? রুট আর স্কোয়ার চলে যাবে, তখন পি হয়ে যাবে। রুটটা শেষ। এই জন্য কিন্তু আমরা আসলে স্কোয়ার ধরি, মুখস্থের কিছু নাই। অনেকে এটা মুখস্থ করতেছে বসে যে তাইলে এটারে স্কোয়ার ধরি, এটারে কিউব ধরি। আর না রে ভাই, এরকম না। কেন ভিতরটা স্কোয়ার ধরতেছি? যাতে রুট আর স্কোয়ার একটু পরে কাটাকাটি চলে যায়, মানে ক্যান্সেল আউট হয়ে যায়, যে রুটটা চলে গেলে অ্যাটলিস্ট একটা তো ঝামেলা গেল, তাহলে শুধু এটা নিয়ে কাজ করা যাবে। রুটটা তো যাক, অথবা এটা যাক, যে কোনো একটা যাক। ওকে, আচ্ছা, তাহলে এটাকে ধরলাম পি স্কোয়ার, কোনো সমস্যা? তাহলে এই পুরো ব্যাপারটা, এই যে ক্লাউডের মতো, মেঘের মতো, এটা হচ্ছে পি স্কোয়ার। তাহলে পরে এটা কত হবে? এই যে এটা কত হবে? 4 - x² কি বলা যায়? এটা কি একটু মডেলিং করে লেখা যায় না?
দেখো তো 4 মাইনাস এক্স স্কোয়ারকে কী বলা যায়? আমরা একটু বুদ্ধিশুদ্ধি খাটাই এখানে। কী বলা যায়? 4 মাইনাস এক্স স্কোয়ার আমরা -1 দিয়ে গুণ করি, তাহলে কী হবে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস পি স্কোয়ার। তারপরে 4 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার পেয়ে গেছি, কিন্তু লাগবে 4, আছে কত? 3, তাহলে 1 যোগ করি। আমি কিন্তু হুদাই পেঁচাচ্ছি, একদম বোঝানোর জন্য এত পেঁচাচ্ছি, এত না পেঁচালেও হইতো। তাহলে 4 মাইনাস এক্স স্কোয়ার পেয়ে গেছি, তার মানে কি 1 প্লাস পি স্কোয়ার। শেষ। 4 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এটা মাইনাস ছিল, এটা মাইনাস ছিল তো একটা, 1 মাইনাস পি স্কোয়ার, 1 মাইনাস পি স্কোয়ার। তাহলে কিন্তু আমরা সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে গেছি, আমরা সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে গেছি, আমরা সুন্দর সুন্দর জিনিসপত্র কিন্তু পেয়ে গেছি। এখন আমরা এইগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে কাজকর্ম করতে পারবো। তাহলে এই ভদ্রলোককে আমরা পি স্কোয়ার ধরছি, ধরলে 4 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এই ভদ্রলোক, সেটা হয়ে গেছে 1 মাইনাস পি স্কোয়ার। হোক না? হোক না? আচ্ছা, তাহলে এবার ভ্যালুগুলি বসায় দিই। এবার আমরা ভ্যালু বসাই, হ্যাঁ, মান বসিয়ে। নাও নাও ইকুয়েশনটা কি দাঁড়াইলো? কিউবিক রুট অফ, এই ভেতরটা আসলে কত? 1 মাইনাস পি স্কোয়ার, 1 মাইনাস পি স্কোয়ার, ভেতরটা আসলে কত? 1 মাইনাস পি স্কোয়ার প্লাস স্কোয়ার রুট মানে বর্গমূল, ভেতরটা আসলে কত? পি স্কোয়ার। এই যে এই কারণেই তো পি স্কোয়ার ধরছিলাম, যাতে করে রুট আর স্কোয়ার চলে যায়, রুট ওভারটা পৃথিবী থেকে নাই হয়ে যায়, শুধু ঘনমূলটা থাকে। বর্গমূলটা চলে যাক, ঘনমূলটা থাক, কিছু একটা থাক, সমস্যা নেই। দুইটা থাকলে গ্যাঞ্জাম, দুইটা থাকলে সেটা আমাদের জন্য পরিবেশটা কঠিন করে দেয়। তাহলে এই দুটো চলে গেল, থাকলো কত? পি। আসলে প্লাস মাইনাস হয়, যাক আমরা শুধু প্লাসটা নিচ্ছি। ওকে, পি। এইবার আর কে ঠাকায়? এইবার আর কি হবে? এবার তো শুধু ঘনমূলের অঙ্ক, পিটা ওই পাশে দিয়ে দিই, দুই পাশে কিউব করব। এটা তো ছোটোবেলার অঙ্ক হয়ে গেল নাকি? এখন তো আর আমরা কেউ ভয় পাই না, শুধু ঘনমূল আছে, দুই পাশে কিউব হবে, শেষ। এখন আর তো ভয় পাওয়ার কিছু নেই, আছে? নাই। দুই পাশে কিউব করলে কী হবে? এ পাশে কিউবিক রুট আর কিউব চলে যাবে, এ পাশে কী হবে? 1 মাইনাস পি হোল কিউব। কিউবিক রুট মানে কি? ঘনমূল, মানে পাওয়ার তো 1/3, আবার এটার পাওয়ার করতেছি 3, তাহলে 1/3 আর 3 গুণ করলে আসলে 1। এ পাশে এটা, এই পাশে 3, এটা কিন্তু আমরা ঘন করেছি কিউব করে। ক্লিয়ার? ক্লিয়ার? তো এবার এটাকে পরের পেজে নেই, 1 মাইনাস পি স্কোয়ার হচ্ছে 1 মাইনাস পি হোল কিউব, 1 মাইনাস পি স্কোয়ার, সেটা হচ্ছে 1 মাইনাস পি হোল কিউব। আচ্ছা, তো এখন আমরা এটাকে ভেঙে দিই। এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। নিশ্চয়ই এটা আমরা ভাঙতে পারবো, ব্রেক করতে পারবো। এবার আমরা দেখি যে কিছু কাটাকাটি গেল কি না। হ্যাঁ, 1টা কাটাকাটি গেছে, আর কিছু কাটাকাটি যায়নি, 1টা গেছে। এই যে এখান থেকে 1 1 চলে গেছে, আর কিছু কাটাকাটি যায়নি, না গেলে কোনো কিছু সমস্যা নাই। সবাইকে আমরা এক পাশে নিয়ে আসি, মাইনাস পি কিউব এই পাশে আসলে কী হবে? প্লাস পি কিউব। 3টা পি স্কোয়ার এই পাশে আসলে কী হবে? এখানে ছিল মাইনাস পি স্কোয়ার, এখানে 3টা পি স্কোয়ার, তাহলে মাইনাস 4টা পি স্কোয়ার। আর মাইনাস 3p এই পাশে আসলে কী হবে? প্লাস 3p। ক্লিয়ার? ওকে, তো এখান থেকে আমরা পি কমন নিতে পারি, দেখা যাচ্ছে পি কমন নিতে পারি, তাহলে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 3। আমার মনে হয় আমরা সঠিকভাবেই আগাচ্ছি। এরপরে এখানে একটা মিডল টার্ম ব্রেক যাবে, 3 মানে কি? 3 1 যা 3, 3 একে 3, মাইনাস 3p মাইনাস পি প্লাস এটা মিডল টার্ম ব্রেক করতেছি, এগুলো কিন্তু বোঝানোর কিছু নাই। তাহলে এখান থেকে পি কমন যাবে, এই দুটোর মধ্যে পি কমন, তাহলে কী হবে? পি মাইনাস 3। এই দুটোর মধ্যে -1 কমন, তাহলে কী হবে? পি মাইনাস 3। এখানে আবার পি মাইনাস 3 কমন, তাহলে কী আসবে? পি মাইনাস 3 কমন নিলে কী আসবে? পি মাইনাস 1 আসবে। 3টা জিনিসের গুণফল 0, হয় এটা 0, নাইলে এটা 0, নাইলে এটা 0, যে কোনো একটা 0 হলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো? যে যে হয় হয় প্রথমটা 0, তাহলে পি 0, অথবা এত হয় অথবা লেখার দরকার নেই, তাহলে এখান থেকে আমরা 3টা অ্যান্সার ডিরেক্টলি লিখব। দেয়ারফর পি 0, এটা একটা অ্যান্সার। আরেকটা হচ্ছে পি কত? পি মাইনাস 3 0, আরেকটা কত? পি মাইনাস 1 0, এই তো। ওকে, তাহলে পি 0, পি মানে কি আসলে? পি কি প্রশ্নে ছিল? পি কি প্রশ্নে ছিল? পি তো আমরা ধরে নিছি যে এই ব্যাটা হচ্ছে পি স্কোয়ার,
এই বেটা হচ্ছে পি স্কোয়ার, তাহলে পি কত? রুট ওভার এই বেটা, পি হচ্ছে রুট ওভার এই বেটা। ওকে, তাহলে আমরা দুই পাশে স্কোয়ার করে দিই, তাহলে পি স্কোয়ার কত? 0। তাহলে পি স্কোয়ার মানে কি? একবারে পি স্কোয়ারের মানটা বসা দিই, পি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 3। কি এখন কোনো ডিফিকাল্ট লাগতেছে? তাহলে এক্স স্কোয়ার কত? 3। তাহলে এক্স কত? প্লাস মাইনাস রুট ওভার 3। এটা তো পানিভাত কথাবার্তা। এক্স স্কোয়ার 3 হলে এক্স তো প্লাস মাইনাস রুট ওভার 3 হবে। গেল, এটা গেল। এবার এটা, তাহলে পি মাইনাস 3 0, তাহলে পি কত? 3। তাহলে পি স্কোয়ার কত? 3 স্কোয়ার মানে কি 9। ইচ্ছা করে স্কোয়ার করতেছি, কারণ আমরা পি স্কোয়ারের ভ্যালুটা জানি, আমরা পি স্কোয়ারের ভ্যালুটা জানি, ইচ্ছা করে স্কোয়ার করতেছি। তাহলে পি স্কোয়ার, তাহলে কি পি স্কোয়ার জানি কত? এক্স স্কোয়ার মাইনাস 3, এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে এক্স স্কোয়ার কত? 3 ওই পাশে গেলে কত হবে? 12 হবে। তাহলে এক্স হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 12। রুট ওভার 12 মানে কি? 3 4 12, রুট 4 হচ্ছে 2, এটা হবে। এগুলা ক্যালকুলেশন, এটা খুবই সহজ ক্যালকুলেশন। এবার আসি এটা, পি কত? 1। তাহলে পি স্কোয়ারও কত হবে? 1 হবে। এই যে এটা কিন্তু বর্গ করে, বর্গ করেছি, এখানেও বর্গ করেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো। এখানেও বর্গ করেছি, তারপরে লিখে দিচ্ছি আমি বর্গ করে আর কি। বর্গ বলতে বর্গ করে, আবার শুধু বর্গ লিখে চলে আসবেন না কেউ, এগুলো আপনারা বোঝেন ভালো। পি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 কত? 1। তাহলে এক্স স্কোয়ার কত হবে? 4। তাহলে এক্স হবে প্লাস মাইনাস 2। এই এসব ক্যালকুলেশনে বেশি সময় নেওয়া যাবে না, কারণ আমরা বোঝানোর সময় একটু সময় বেশি নিচ্ছি। সো এই ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশনে আমরা বেশি সময় নিতে চাচ্ছি না। ওকে, সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে কি দেখলাম? এটা ইন্টু এটা ইন্টু এটা কত? 0। তিনটা জিনিসের গুণফল 0, তার মানে কি যে কোনো একটা 0 হলেই হবে, হয় এটা 0, না হয় এটা 0, না হয় ওটা 0। পি 0, পি মাইনাস 2 0, পি মাইনাস 1 0। পি স্কোয়ার তাহলে কত? 0। পি স্কোয়ারের মান বসাইছি, এক্সের মান পেয়ে গেছি। তাহলে পি কত? 3, তাহলে পি স্কোয়ার কত? 9, পি স্কোয়ারের মান বসাইছি। পি কত? 1, পি স্কোয়ার কত? 1, পি স্কোয়ারের মান বসাইছি, এক্সের মান পেয়ে গেছি। আমাদের কিন্তু বলছে এই সমীকরণটাকে সলভ করতে, দ্যাট ইজ এক্সের মান বের করতে, কারণ অজানা রাশি এক্সই ছিল, তাহলে এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা কি লজিকটা বুঝতে পারছি? কীভাবে কী করলাম, কেন এটা করলাম? কেন রুটের ভিতরে যে ভদ্রলোক ছিল তাকে স্কোয়ার ধরলাম, যাতে রুটটা চলে যায়। রুটটা চলে গেলে এটা রুটের অঙ্ক থাকলো না, এটা কিউবিক রুটের অঙ্ক হয়ে গেল, বা ঘনমূলের অঙ্ক হয়ে গেল, এটা বর্গমূলের অঙ্ক থাকলো না। এরপরে কিন্তু আমরা কিউব করে দিছি, এটা আমাদের জন্য কিন্তু সহজ। আর বাকিটা তো পানি ভাত। কিউব করে দেওয়ার পরে বাকি তো যা করছে এটা তো একদম পানি ভাত, এটা তো পানি ভাত। মেইন ব্যাপারটা ছিল যে এইটাকে যে পি স্কোয়ার ধরছি এইটা, এবং ধরে যেহেতু এই দুটো চেহারা কাছাকাছি, একটা স্কোয়ার এটাও স্কোয়ার, কাছাকাছি কাছাকাছি, এই জন্য এটাকে যদি পি স্কোয়ার বলা যায়, তাহলে এটাকে বলা যায় 1 মাইনাস পি স্কোয়ার। তারপরে ভ্যালুগুলিকে বসায় দিছি, রুটটাকে নষ্ট করে দিছি, তবে ঘনমূলটাকে বা কিউবিক রুটটাকে ধরে রাখছি, ধরে রেখে দুই পাশে কিউব করছি। শেষ, অঙ্ক শেষ, অঙ্ক শেষ। এটাই ছিল এটা স্মার্টনেস। তবে এক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারতেন, যে এই পুরোটাকে আপনি এ ধরতে পারতেন, এটাকে বি ধরতে পারতেন, অথবা এটাকে পি ধরতে পারতেন, এটাকে কিউ ধরতে পারতেন, তাও করা যেত, তাও করা যেত। তবে এটা আমার কাছে স্মার্টেস্ট ওয়ে মনে হয়, কারণ আমরা হায়ার ম্যাথে কিন্তু এভাবেই করি, একই জাতীয় জিনিসগুলিকে আমরা পি ধরে ফেলি, কিউ ধরে ফেলি। এটা কিন্তু হায়ার ম্যাথের অঙ্ক। হায়ার ম্যাথে এই যে এই যে এই যে মনে আছে, হায়ার ম্যাথে কিন্তু এই ধরনের অঙ্ক ছিল। হায়ার ম্যাথের বইয়ে দেখবেন যে হায়ার ম্যাথ চ্যাপ্টার 5.2, 9-10 হায়ার ম্যাথ চ্যাপ্টার 5.2-এ আমরা এই ধরনের সমাধানগুলি করি। যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু হায়ার ম্যাথের বইটা 9-10 দেখতেই হবে। শুধুমাত্র হায়ার ম্যাথের বইটা না, এইচএসসি বা ইন্টারের যে বইটা আছে ম্যাথের, সেটাও দেখতে হবে। কারণ এখন প্রশ্ন কিন্তু বুঝতেই পারছেন একটু ডিফিকাল্টি হচ্ছে বলবো, বা একটু মানে স্ট্যান্ডার্ডই হচ্ছে। যে ঘনমূল আছে, বর্গমূল আছে, এভাবে প্রশ্ন কিন্তু এর আগে কখনোই হয়নি, কখনোই না। ঘনমূল থাকলে বর্গমূল ছিল না, বর্গমূল থাকলে ঘনমূল ছিল না, দুইটা একই অঙ্কে আছে। ঠিক আছে, ওকে। এবার আমরা এটাই চলে আসি। এটা কি একটাই অঙ্ক ছিল? ও, এটা ক্ষতে ছিল। আচ্ছা, আমরা ওই ইকুয়েশনটা সলভ করব। এবার এটা করি 3-এর ক। আমাদের কিন্তু একটা ইকুয়েশন ফেলে আসছি। হ্যাঁ, 3-এর ক কী বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 25 মিটার, দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেলে এবং প্রস্থ যদি 15% হ্রাস পায়, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এটা সহজ অঙ্ক, এটা খুবই জনপ্রিয় অঙ্ক। যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ হচ্ছে 25 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 15% বেড়ে গেছে, ভালো কথা, আর প্রস্থ হচ্ছে 15% হ্রাস পেয়েছে। তাহলে দৈর্ঘ্য যে একটু বাড়লো, প্রস্থ একটু কমলো, তাহলে নতুন একটা দৈর্ঘ্য হইলো, নতুন একটা প্রস্থ হইলো, নতুন একটা ক্ষেত্রফল হবে। তাহলে নতুন ক্ষেত্রফলটা কি আসলে বাড়ছে না কমছে, এটাই বের করতে বলছে।
তাহলে এটা এত কাহিনী না করি, এটা যেহেতু সহজ অঙ্ক, এটা নিয়ে আমরা বকবক না করি, আমরা সুন্দর করে ফেলি সলিউশন। তাহলে দৈর্ঘ্য শুরুতে দৈর্ঘ্য কত? 36 মিটার, 36 মিটার। আর প্রস্থ কত? আমি হাতে লেখায় গুরুত্ব দিচ্ছি না, 25 মিটার। ওকে, তাহলে নতুন দৈর্ঘ্য বা পরিবর্তিত দৈর্ঘ্য কত হবে? নতুন দৈর্ঘ্য, এগুলো কিন্তু একটু সুন্দর করে লিখতে হবে। নতুন দৈর্ঘ্য কত হবে? যে 36 হবে কত? 15% বাড়ছে। তাহলে 36 তো আগেই ছিল, প্লাস 36 এর 15%, আমি কিন্তু একদম ভেঙে করাচ্ছি। 15% মানে 15/100, এই তো। তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে? 36 তো আগেই ছিল, প্লাস যেহেতু বেড়েছে 36-এর 15% বাড়ছে। 15% মানে কি? 15/100। তো এটাকে আমরা আসলে আরও সহজে লিখতে পারতাম যে 36 প্লাস 36, এর মানে কি? গুণ না? এর মানে তো গুণই, গুণ মানে আমি একটু স্টার দিয়ে করতেছি, কারণ ক্রস দিলে আবার এক্স মনে করতে পারেন। তো মানে 15 এত, তার মানে কি 0.15, তাই না? এখান থেকে যদি 36 কমন নেই, তাহলে কি থাকে? 1 প্লাস 0.15, তার মানে সোজা বাংলা 36 কমন নিলে লিখে থাকে 1.15, 36 ইন্টু 1.15, এটাই তো। আমরা কিন্তু এত কাহিনী না করে ডিরেক্টলি 36 ইন্টু 1.15 করেও করতে পারতাম। ওকে, তো ক্যালকুলেটর তো যেহেতু রিটেন পরীক্ষা, ক্যালকুলেটর থাকবে। সো আমার কাছে সাইন্টিফিক আছে, কারণ আমার বাসায় নর্মাল ক্যালকুলেটর নাই। তো এখানে আমরা তো সাইন্টিফিকের কোনো ব্যবহারও নাই, নর্মাল একটা গুণ আমি সাইন্টিফিক দিয়ে করে দিচ্ছি। এটা হচ্ছে 41.4 এত মিটার। বোঝা গেল? এত কাহিনী করার দরকার ছিল না কিন্তু। নতুন দৈর্ঘ্য 36 তো আগে ছিল, প্লাস 36-এর এত পার্সেন্ট, 15% মানে 15/100। তো এখানে কত? 0.15, এখানে 36 কমন হয়েছে, এটা আমরা একবারে পরীক্ষায় এটা লিখতে পারতাম। নতুন দৈর্ঘ্য হচ্ছে 36 ইন্টু 1.15, যেহেতু 15% বাড়ছে, একবারে 1.15, একবারে। তারপরে এটা লিখতে পারতাম এত কাহিনী না করে। তাহলে নতুন প্রস্থ কত হবে? নতুন প্রস্থ কত হবে? একবারে লিখি, আগে ছিল 25 আর 15% কমছে, তাহলে হয়েছে কত? 85%, মানে কি 0.85। তাহলে 25 ইন্টু 0.85, এবার কিন্তু শর্টকাট করলাম। তাহলে 21.25 এত মিটার। আমি কি বোঝাতে পারি? ক্লিয়ার? তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। বোঝা গেল কিনা? যে তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে নতুন দৈর্ঘ্য হচ্ছে এত, আর নতুন প্রস্থ হচ্ছে এত। বোঝা গেল? আচ্ছা, তাহলে শুরুতে দৈর্ঘ্য ছিল 36, প্রস্থ ছিল 25, নতুন দৈর্ঘ্য হচ্ছে 36 ইন্টু 1.15, যেহেতু 15% বাড়ছে, আর নতুন প্রস্থ হচ্ছে 15 ইন্টু 0.85, 85% হয়ে গেছে, কারণ 15% কমে গেছে। তাহলে 0.85 মানে 85% হয়ে গেছে, মানে 0.85। ওকে, তাহলে একবারেই করতে পারি। এসব কাহিনী করার কোনো দরকার নাই আসলে, আমি বোঝানোর জন্য এটা করছি। ওকে, ওটা না করলেও চলবে, ডিরেক্টলি এটার পরে এটা লিখবেন, এটার পরে এটা লিখবেন, হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ আমরা পেয়ে গেছি। তাহলে ক্ষেত্রফল কত হবে? সুতরাং ক্ষেত্রফল, তাহলে সুতরাং ক্যালকুলেটর সামনেই রাখি, হ্যাঁ, কারণ আরও লাগবে। সুতরাং নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল, তাহলে নতুন দৈর্ঘ্য ইন্টু নতুন প্রস্থ। নতুন দৈর্ঘ্য কত? 41.4, আর প্রস্থ কত? 21.25। এত কি মিটার হবে না মিটার স্কোয়ার হবে? ক্ষেত্রফল না, বর্গ মিটার বা মিটার স্কোয়ার। তাহলে 41.4 আর 21.25 গুণ করে দিই। 41.4 ইন্টু 21.25 কত? 879.75 এত মিটার স্কোয়ার। এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল, এটা নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল, এটা নতুন ক্ষেত্রফল হচ্ছে এটা, যে নিউ ক্ষেত্রফল হচ্ছে এটা, নিউ এরিয়া হচ্ছে এটা 879.7। ঠিক আছে, ওকে। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? শুরুতে ক্ষেত্রফল কত ছিল একটু বলে আসা দরকার ছিল। শুরুতে ক্ষেত্রফল কত ছিল? শুরুতে ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 36 ইন্টু 25 এত মিটার স্কোয়ার। শুরুতে এটা ছিল, তাহলে 36 ইন্টু 25 900। শুরুতে ছিল 900 মিটার স্কোয়ার। তাহলে শুরুতে ক্ষেত্রফল, ইনিশিয়াল ক্ষেত্রফল বা ইনিশিয়াল এরিয়া হচ্ছে 900, বা আদি এরিয়া, পুরাতন এরিয়া হচ্ছে 900। আদি এরিয়া বা পুরাতন এরিয়া কত? ক্ষেত্রফল কত? 900।
আর নতুন ক্ষেত্রফল কত? নতুন ক্ষেত্রফল হচ্ছে এত। ক্ষেত্রফল কি তাহলে হ্রাস পাইল না, কমলো না? আগে ছিল 900, এখন 879 বা 880 যাই ধরি, 900 থেকে তো কম আছে। তো শতকরা কতখানি কমছে? তাহলে সুতরাং ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন, শতকরা কতখানি কমছে? সুতরাং ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন বা শতকরা পরিবর্তন, শতকরা, হ্যাঁ, এটা শতকরা না বলে শতকরা, শত করছি আমরা। তাহলে কেমনে লিখে? উপরে থাকে পরিবর্তন, নিচে থাকে আদি ক্ষেত্রফল ইন্টু 100%। তাহলে পরিবর্তন কত? তাহলে 900 মাইনাস 800 এত 0.75 বাই আদি ক্ষেত্রফল ইন্টু 100%। শতকরা বলছে, তাহলে 100-তে কনভার্ট করতে হবে। তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন যখন এরকম পরীক্ষায় আসবে, তাহলে কি করতে হবে? উপরে থাকবে পরিবর্তন, যে আদি ছিল 900, পরে কমে গেছে 879.75। পরিবর্তনটা কত? 20-এর মতো, মাইনাস করলে 20-এর মতো কিছু একটা আসবে, বাই আদি ক্ষেত্রফল। কারণ আমাদের রেফারেন্সটা কি? আদিটার উপর ডিপেন্ড করে হয় সব কিছু, রেফারেন্সের উপরে। রেফারেন্স কিন্তু 900 ছিল, এই যে 900 হচ্ছে আমাদের রেফারেন্স, কারণ ইনিশিয়ালি 900 ছিল। পরে যাই হোক, আদিটার উপর রেফারেন্স, সবসময় রেফারেন্স হচ্ছে আদিটা, ইনিশিয়ালটা। তাহলে ইন্টু 100%, ইন্টু 100 কত পার্সেন্ট। তাহলে এখান থেকে কত আসবে? তো আমরা এটা করে ফেলি, উপরে বিয়োগফলটা লিখবো। তাহলে কত আসে? -879.75, 20.25। এই উপরে হচ্ছে 20.25, তাহলে উপরে হচ্ছে 20.25, নিচে 900 ইন্টু 100%। একবার আমি ক্যালকুলেশন করতেছি, তাহলে 20.25 ইন্টু 100 ভাগ হচ্ছে 900, 2.25%। এটাই অ্যান্সার, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন বাই আদি ক্ষেত্রফল, আদি ইনিশিয়াল, সবসময় ইনিশিয়াল, ইন্টু 100%। তাহলে বিয়োগফলটা লিখছি, এটা তো যোগ বিয়োগ গুণ ভাগ, এটা আপনারা বুঝবেন আশা করি। তাহলে দিস ওয়াজ দ্য প্রবলেম, পুরাতন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল, পরিবর্তন বাই আদি ক্ষেত্রফল। ওকে, এবার আসি এটা ধারাটির প্রথম 10টি পদের যোগফল। ধারাটির প্রথম 10টি পদের যোগফল। এই ধারাটা কিন্তু হায়ার ম্যাথের একটা ধারা, খুবই জনপ্রিয় একটা ধারা। প্রথম 10টি পদের যোগফল, ওইখানে ছিল অসীমতক সমষ্টির অঙ্কটা ছিল, চ্যাপ্টার 7 হায়ার ম্যাথ 9-10। তাহলে যাই হোক, প্রথম কথা হচ্ছে সলিউশন। এটা কী ধরনের ধারা দেখেই বোঝা যাচ্ছে, এটা পাওয়ার -1, এখানে পাওয়ার -2, এখানে পাওয়ার -3, মানে এটা গুণোত্তর ধারা। এখানে পাওয়ার -1, এখানে পাওয়ার -2, এখানে পাওয়ার -3, মানে এটা গুণোত্তর ধারা, একটা রেশিওতে আগাচ্ছে, হ্যাঁ, একটা গুণ করে করে আগাচ্ছে। আচ্ছা যাই হোক, তো যাক, এখানে তাহলে প্রথম পদ কত? 2x + 1 তার পাওয়ার কি -1, দ্যাট ইজ সোজা বাংলা 1/2x + 1, এটা হচ্ছে প্রথম পদ। কমন রেশিও কত বা সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত কত হবে? দ্বিতীয় পদ বাই প্রথম পদ, অথবা তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ, মানে পরেরটা বাই আগেরটা, রেশিও অনুপাত, তাহলে কত হবে? তো দ্বিতীয় বাই প্রথম, তাহলে কত হবে? দ্বিতীয় বাই প্রথম, তাহলে কত হবে? বেস মিলে গেছে, মিলে গেছে, ভাগের সময় পাওয়ার কী হবে? বিয়োগ হবে। এটা তো খুবই মানে প্রাইমারি একটা ধারণা, ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে। -2 -1, তাহলে +1, -2 -1 মানে কি +1, তাহলে কত থাকলো? যে 2x + 1 তার পাওয়ার কিন্তু -1। এই হচ্ছে আমাদের আর, এই হচ্ছে আমাদের এ। আমরা এ পেয়েছি, আর পেয়েছি। কারো কোনো দুঃখ কষ্ট বেদনা আছে? আমরা এ পেয়েছি এত, আর পেয়েছি এত। কারো কোনো দুঃখ কষ্ট বেদনা থাকার কথা না, এ পেয়েছি, আর পেয়েছি। ঠিক আছে, ওকে। প্রথম পদ হচ্ছে এ ফর এক্সেস, মানে প্রবেশাধিকার। প্রথম পদকে এই জন্য এ দিয়ে প্রকাশ করা হয়, যে ধারাটা এক্সেস করলো, প্রবেশ করলো এ দিয়ে। আর মানে কি? রেশিও, কমন রেশিও। রেশিও মানে কি? সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, অথবা থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম, অথবা ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম, মানে পরেরটা বাই আগেরটা, সোজা বাংলা। রেশিও কত হচ্ছে? এত। এখন বলছে প্রথম কতগুলি পদের সামেশন? 10টি। তার মানে পদ সংখ্যা কত? 10, দ্যাট ইজ এন এর মান কত দেয়া আছে? 10। এন মানে কি? পদ সংখ্যা। এন মানে কি? পদ সংখ্যা। পদ সংখ্যা এন কত? 10 দেয়া আছে। ক্লিয়ার? ওকে, তাহলে পদ সংখ্যা এন আমাদের 10 দেয়া আছে, তাহলে এটাও খুব সুন্দর একটা বিষয়। এবার সমষ্টির ফর্মুলাটা লেখা বাকি আছে। সমষ্টি কি লিখতে হবে? ফর্মুলা আমরা পরের পেজে লিখি। ওকে, আচ্ছা, তার মানে 10টি পদের ফর্মুলা।
আচ্ছা, তো সমষ্টিটার মানে ফর্মুলাটা কি? যে আমরা জানি যে এস এন গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির ফর্মুলা কি? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, যখন আর গ্রেটার দেন ওয়ান, যাই হোক ওইটা বাদ। তাহলে এস এন কত? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান। এটা হচ্ছে গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের পদের সংখ্যা কি এন ছিল নাকি 10 ছিল? তাহলে আমাদের পদের সংখ্যা ছিল 10। তাহলে এবার এন এর মান কত? 10। তাহলে এস কত হবে? এন এর পরিবর্তে লিখব কত? 10 লিখব। আর এ কত? আমাদের এ কত ছিল? এই যে জিনিসটা ছিল এ, ভ্যালুগুলি বসায় দিই, একটু সুন্দর করে বসাই যেহেতু অনেক বড় বড় চেহারা। এ হচ্ছে 1/2x+1, আমাদের এর ভ্যালু হচ্ছে এইটা। আমাদের আর এর ভ্যালু কিন্তু এটাই এটাই এই যে এ আর কিন্তু একই, হ্যাঁ। আরও কিন্তু এই মানে বাজে চেহারাটা, দ্যাট ইজ 1/2x+1, এই বাজে চেহারাটা, এটার পাওয়ার এন, এন মানে কত? 10 মাইনাস ওয়ান, আর নিচে আর মাইনাস ওয়ান। তার মানে নিচে হচ্ছে আর মানে আবার এই পচা চেহারাটা, এটা মাইনাস ওয়ান। অঙ্কটা কিন্তু কঠিন না, চেহারাগুলি পচা পচা। অঙ্কটা কঠিন না, চেহারাটা পচা পচা। ক্লিয়ার সবাই? কী করলাম বোঝা গেল? যে এস এন মানে কি? এন সংখ্যক পদের যোগফল গুণোত্তর ধারার। এই অঙ্কের জন্য এন এর ভ্যালু কত? 10, কারণ প্রশ্নে বলে দিছে প্রথম 10টি পদ। পদের সংখ্যা কত? 10। পদের সংখ্যা কত? 10। এ মানে কি? প্রথম পদ। প্রথম পদ আমরা একটু আগে বের করছি, এটা। আর মানে কি? সাধারণ অনুপাত, একটু আগে বের করছি, এটা। এন মানে কত? 10, প্রশ্নেই বলে দিছে। -1 তো ফর্মুলার, নিচে আর মাইনাস ওয়ান, আর মানে তো এটা একটু আগে বের করছি আমরা। ওকে, সব মান বসাই দিছি যা আছে কপালে। চেহারাটা পচা আসছে, কিছু করার নাই, কারণ প্রশ্নটাই পচা। চেহারা পচা আসছে, কিছু করার নাই, কারণ আমাদের প্রশ্নটাই পচা। মানে প্রশ্নটা পচা বলতে মানে প্রশ্নের যে ভাবসাব সেটা আসলে একটু পচাই। ওকে, আচ্ছা, তাহলে আসি যে S10। তো এখান থেকে 1/2x+1, এখান থেকে আমরা নিচে একটু লসাগু নিই, এলসিএম নেই আর কি। তাহলে 2x+1 এখানে কী হবে? 1 - 2x - 1, আমরা লসাগু নিলাম আসলে। আর উপরে তো এত বড় পাওয়ার নিয়ে আসলে লসাগু টসাগু নেওয়ার কোনো দরকার নেই। উপরে আমরা যেভাবে আছে এটাকে এটা এভাবেই রেখে দিই, এটাকে ডিস্টার্ব না করি, ঠিক আছে? ওকে, নিচে কী হবে? 1 1 কাটাকাটি হবে, 1 1 কাটা। তো থাকবে কত? থাকবে হচ্ছে -2x বাই এত। এটা নিচে ভাগ আছে না, এটা উল্টায় যাবে না? এটা তো নিচে ভাগ আছে, তাহলে এটা কী হবে? উল্টায় যাবে। তো উল্টায় গেলে তারপরের লাইনটা কী হবে? এই পাশে তো যা আছে তাই, নিচেরটা ভাগ আছে, উল্টায় গেলে কী হবে? 2x+1 উপরে আর -2x কি নিচে। বোঝা গেল? এটা তো ভাগে আছে, নিচে আছে না, ভাগে আছে, তাহলে উল্টায় যাবে। উল্টায় গেলে 2x+1 উপরে আর -2x কি নিচে। আশা করি বোঝাতে পেরেছি। আর এখানে উপরেরটা তো উপরেই থাকবে, নিচেরটা উপরে উঠে এটাটা নিচে যাবে, মানে 2x+1 উপরে উঠবে, -2x নিচে যাবে, আর এই বিশালটা তো এখানেই থাকবে। আচ্ছা, এই যে বিশালটা, আচ্ছা লিখি বিশালটা। আচ্ছা, বিশাল থেকে একটা মাইনাস কমন নিতে পারি, তাহলে কী আসবে? 1 মাইনাস এই চেহারাটা, এটা এটা কি লেখা যায়? এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, এ মাইনাস বি চিন্তা করি, তাহলে মাইনাস কমন নিলে বি মাইনাস এ, ঠিক আছে? একটা মাইনাস কমন নিতে পারি, ওকে। আর এই এখানে একটা থার্ড ব্র্যাকেটও দিতে পারতাম, অথবা একটা দিই একটা থার্ড ব্র্যাকেট। আমরা দেখতেই পাচ্ছি এটা গুণ এটা গুণ এটা গুণ, সব কিন্তু গুণ আছে। তাহলে এই মাইনাস কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সব তো গুণ আছে, তো গুণের সময় এগুলো কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? ওকে, আচ্ছা, ওকে। তাহলে এবার আমরা বাকিটুকু লিখে দিই। S10, তাহলে এই মাইনাস প্লাস হয়ে গেল, 2x+1 2x+1 এগুলো কাটাকাটি চলে গেল, তাহলে থাকলো কি? 1/2x। এই -1 এই -1 চলে গেল, এটা এটা কাটাকাটি, এটা এটা কাটাকাটি, এই মাইনাস চলে গেল, থাকলো কি? 1/2x। ক্লিয়ার? আর থাকলো কি? এখানে থাকলো এই যে এই বিশাল চেহারাটা, কি থাকে? 1 - 1/2x+1 তার হোল পাওয়ার 10, অথবা নিচেরটার পাওয়ার 10 যাই বলি আর কি। এই যে এটার পাওয়ার 10 শেষ। এখানে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারতাম,
যদিও মানে এই ফার্স্ট ব্র্যাকেট দিলেও সমস্যা নেই, ঠিক আছে। এসব শুধুমাত্র এই যে ব্র্যাকেট ট্যাকেট নিয়ে এগুলো আমাদের এখানেই ধরে, এগুলো হচ্ছে যে এগুলো নিয়ে আমাদের বেশি ব্যস্ততা। ম্যাথ শেখার তো জায়গাটা আমাদের কম, আমাদের ম্যাথটা শেখার গুরুত্ব কম। আমাদের কি ব্র্যাকেট ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা, ওইটা কি আছে কিনা, কতক্ষণ হয়ে গেছে, 50 মিনিট হয়ে গেছে, এগুলো নিয়ে আমাদের বেশি টেনশন, ঠিক আছে। আমাদের সিস্টেমটা এরকম, আগে থেকেই সিস্টেমটা এরকম। ছোটোবেলা থেকে আমরা যখন ছোটো ছিলাম, ওই ম্যাথটা কি ঠিক হইলো কিনা সেটা তো আছেই ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট সাইড নোট দিলাম কিনা, ব্র্যাকেট দিলাম কিনা, এই করলাম কিনা। হ্যাঁ, ব্র্যাকেট না দিলে যদি ভুল হয় সেটা এক বিষয়, কিন্তু ভুল হচ্ছে না তারপরেও শুধু শুধু প্যারা দেয়, এটা আসলে ওই মানে গণিত শেখার পথকে আসলে রুদ্ধই করে, আর কিছুই করে না। যাক, আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা কাটাকাটি, মাইনাস মাইনাসে প্লাস 1/2x, আর এখানে যা আছে তাই লিখছি। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। আমরা আবার অ্যান্সার লেখার সময় খুব উত্তেজিত হয়ে যাই, এমনভাবে যে লিখি যে মনে হচ্ছে যে সাইন করে দিচ্ছি, সাইন করে দিয়ে একটা দাগ দিয়ে দিচ্ছি, ডেট লিখে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো দিস ওয়াজ দ্য অ্যান্সার। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট, আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। আর কিছু না, যোগ বিয়োগ, নর্মাল যোগ বিয়োগ। এবার এটা 4-এর ক। তো এটাই কি বলেছে, যদি সেক থেটা হচ্ছে 2/√3 হয়, তবে কট থেটা প্লাস কোসেক থেটা কত? আচ্ছা, একটু বোঝার ব্যাপার আছে। সেক থেটা কত? 2/√3। তবে কট থেটা প্লাস কোসেক থেটা কত? প্রশ্নে ওকে, সেক থেটা না, আমরা একটা জিনিস জানি কিনা, সবাই, যে এই ঘরে কিন্তু অল পজিটিভ, আর এই ঘরে কি সাইন আর কোসেক পজিটিভ, এগুলো তো আমরা জানি মনে হয়। আর এই ঘরে ট্যান আর কট পজিটিভ, আর এই ঘরে কজ আর সেক পজিটিভ, সেক হচ্ছে পজিটিভ। তাহলে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি, এভাবে মনে রাখি আমরা, যে এই ঘরে যতগুলি রেশিও আছে, সাইন কস ট্যান সেক কোসেক কট সবাই পজিটিভ। এই ঘরে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। রেশিও কটা? 6টা। তাহলে সাইন আর কোসেক পজিটিভ, তাহলে বাকি সবাই কি? নেগেটিভ। এবার এই ঘরে ট্যান আর কট পজিটিভ, তার মানে বাকি যে আরও 4টা আছে, দ্যাট ইজ সাইন কজ সহ বাকি যে 4টা সেটা নেগেটিভ। এই ঘরে এই দুটো পজিটিভ, মানে কি বাকিগুলি কিন্তু নেগেটিভ। আর এই ঘরে সবাই পজিটিভ, অল পজিটিভ। এখন প্রশ্নটা যদি একটু বুঝি, কি বলেছে, সেক থেটা 2/√3, 2/√3 আগে কিছু নাই, 2/√3 আগে কিছু আছে নাই, তার মানে কি আছে? প্লাস আছে। তো সেক থেটা প্লাস কোথায় হয়? প্রথম ঘরে তো সবাই প্লাস, আর 4 নম্বর ঘরে কি সেক থেটা প্লাস। ঘর বলতে কোয়াড্রেন্ট বোঝায়, চতুর্ভাগ। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু সবাই প্লাস, আবার ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু সেক প্লাস, যে সেক কিন্তু প্লাস। তো সেক যেহেতু প্লাস বলতেছে, তাহলে এই থেটাটা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, নাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। কারণ সেক প্লাস মানে কি, হয় সে ফার্স্টে আছে নাহলে ফোর্থে আছে, কারণ এই দুইটা ঘরেই সেক প্লাস হয়। তার মানে এই থেটাটা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, নাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, নাহলে সেক প্লাস হইতো না, তাহলে থেটাটা হয় ফার্স্টে আছে নাহলে ফোর্থে আছে। এই ধরনের ক্ষেত্রে যখন এরকম দুইটা কোয়াড্রেন্টে থাকে, আমরা ঝামেলা এড়ানোর জন্য ধরে নিই কি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আমরা ঝামেলা এড়ানোর জন্য মানে জিনিসটাকে সহজ করার জন্য ধরে নিই যে আচ্ছা ঠিক আছে ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, কারণ এখানে সবাই পজিটিভ, এখানেই আছে ধরে নিই, এখানে দরকার নাই। ওকে, এখানে ধরলেও কিন্তু ভুল হবে না, কারণ সেক বলছে প্লাস, সেক প্লাস বলছে, তো সেক প্লাস তো এখানেও, তাহলে কোনটা ধরবো? তাহলে থিটা কোথায় আছে? ফার্স্টে আছে নাকি ফোর্থে আছে? তো এই ধরনের ক্ষেত্রে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টেই ধরে নিই, ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা ধরে নিই সবসময়, ঠিক আছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমরা ধরে নিলাম কোথায় আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে এবার অঙ্কটা শুরু করি। নাও সেক থেটা কত? 2/√3। তো আমরা এক কাজ করি না, কসটা আমাদের ভালো লাগে না, তাহলে কস থেটা কি উল্টায় যাবে না, √3/2। সেকের উল্টা কি কস না? তো সেক যদি গরু বাই ছাগল হয়, তাহলে কস কী হবে? ছাগল বাই গরু। ওকে, সহজ করে ফেললাম। এবার √3/2 মানে কি? কস কতর ভ্যালু? কস 30 না? কস 30 মানে কি? √3/2 না? ক্লিয়ার? ওকে, তাহলে কস থেটা হচ্ছে কস 30। আমরা একটু খেয়াল করি সবাই, কি বলছি? কস থেটা কত? কস 30। তাহলে থেটা কত? 30। তাহলে সুতরাং এখান থেকে থেটা কত? 30। শেষ, থেটা 30। তো থেটার মানটাই তো পেয়ে গেছো, থেটা কত? 30। তাহলে 30 কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। 30 কোথায় পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি 0 থেকে 90 পর্যন্ত। ওকে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, কারণ আমরা ধরে নিয়েছি ফার্স্ট কোয়াড্রেন্ট।
ওকে, যাই হোক, এখন এই থেটার মান 30 আমরা জাস্ট এখানে বসাই দিলেই হয়ে যাবে থেটা 30, অঙ্ক শেষ। থেটা 30 বসাই দিলেই হবে। তাহলে এগেইন আমরা এটার ভ্যালু চাই, কট থেটা প্লাস কোসেক থেটা। তাহলে কট কত? কট 30, থেটা মানে তো 30, প্লাস কোসেক 30। এগুলো ভ্যালু তো খুবই সহজ। কট 30, তার মানে কি 1/tan 30। ওকে, কট 30 মানে কি 1/tan 30, কারণ কটের ভ্যালুটা আমরা অনেক সময় জানি না, অথবা একবারে যারা জানি তারা করে ফেলবো, এত কাহিনী করার দরকার নেই। কট 30, আচ্ছা করি, যেহেতু অনেকে জানে না, তার মানে কি 1/tan 30, আর কোসেক 30 মানে কি 1/sin 30। কট মানে কি 1/tan না, আর কোসেক মানে কি 1/sin না, অঙ্ক তো শেষ। ট্যানের ভ্যালু তো জানি, সাইনের ভ্যালু তো জানি, হয়তো কট কোসেক জানি না, কিন্তু ট্যান সাইন তো জানি। আচ্ছা, তাহলে আর কতটুকু আছে? আর অল্প একটু বাকি আছে, 1/tan 30। তাহলে 1/tan 30 মানে কি 1/√3, tan 30 মানে এটা, আর sin 30 মানে হাফ, এটা সবাই জানে। উল্টায় গেলে কী হবে? √3, উল্টায় গেলে কত হবে? 2, তাহলে 2 + √3 এটাই অ্যান্সার। 2 + √3 এটাই অ্যান্সার। এর থেকে সহজ সলিউশন কিন্তু সম্ভব না। জাস্ট আমরা একটা লাইন করছি, এখান থেকে কস করছি, থেটার মানটা বের করেই বসাই দিচ্ছি, অঙ্ক শেষ। সেককে উল্টায় কস করছি, কস করে থেটাটা বের করছি। সেক থেকেও থেটা বের করতে পারতাম, কিন্তু সেক তো অত জনপ্রিয় না, কস জনপ্রিয়। কজেরটা আমাদের ভালো জানা আছে, এই জন্য সেক থেকে আমরা কস করছি। ওকে, আচ্ছা, তাহলে গেল এটা। 4-এর ক শেষ। এবার 4-এর খ, এটা কিন্তু খুব জনপ্রিয় একটা অঙ্ক, এটা বইই আছে। তারপর হচ্ছে এটা 4-এর খ। 4-এর খ কী বলছে? যে এত মিটার লম্বা একটি খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে এত মিটার লম্বা একটি খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? যাক, এটা খুব সহজ একটা প্রশ্ন, এটা খুব জনপ্রিয় অঙ্ক, এটা আপনাদের অনেকেরই জানার কথা। আচ্ছা, তাহলে খুঁটিটা এভাবে আমরা আঁকতেছি। আচ্ছা, আমরা এই ছবিটা পরের পেজেই দেখি, ঠিক আছে? প্রশ্ন তো আমরা এখান থেকে আমরা ছবিটা দেখি, যাতে করে আমরা এই পাশে অঙ্কটা করে ফেলতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে একটা খুঁটি আছে, খুঁটিটা কতটুকু লম্বা? এরকম, এটা সোজা দিই, এরকম। পরে ছিল হচ্ছে এটা। আমরা ছবিটা একটু আঁকার চেষ্টা করতেছি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা ছিল একটা খুঁটি, ঠিক আছে? সে খুঁটিটা হচ্ছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। খুঁটিটা হচ্ছে বি বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এই যে এটা এরকম থাকার কথা ছিল, এটা এখানে পড়ে গেছে। মানে এটার দৈর্ঘ্যটা আর এটার দৈর্ঘ্যটা আসলে সেম, কারণ এটাই এখানে এসে পড়ছে। এটার দৈর্ঘ্যটা সেম, কারণ এটাই এখানে এসে পড়ছে। আশা করি বুঝতে পেরেছেন। ক্লিয়ার? দ্যাট ইজ, এটার যে লেংথ, এটার লেংথ কী হবে? সেম হবে। তাহলে কী বলছে? 63 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? ভাঙা অংশের দৈর্ঘ্য কত? তার মানে এখানে ভাঙা অংশের দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা, তাহলে খুঁটির দৈর্ঘ্য কত? 63 মিটার। তার মানে কি এবি প্লাস বিসি কত? 63। এবি প্লাস বিসি মানে কি 63 না? কারণ খুঁটি তো আসলে এখানে ছিল, হঠাৎ করে বি পয়েন্টে ভেঙে গেছে, ভেঙে গিয়ে উপরের অংশটা এখানে চলে আসছে, উপরেরটা এখানে চলে আসছে। দ্যাট ইজ, এই অংশটাই কিন্তু এখানে চলে, এই 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 তার মানে কি এই অংশটাই এখানে চলে আসছে, ভেঙে এখানে চলে আসছে, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা এভাবে আছে। আচ্ছা, আর 63 মিটার তো ধরলাম, এবি হচ্ছে কত? এক্স ধরলাম, যে এবিটাকে আমরা এক্স ধরি, এবিটাকে এক্স ধরলাম, আর বিসিটাকে কত ধরলাম? ওয়াই ধরলাম। এগুলো এত না ধরলেও হইতো। দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই কত? 63, তাই না? টোটাল তো 63, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই কত? 63 না? ওকে, 63 মিটার। আচ্ছা, এরপরে এটা যদি ওয়াই হয়, তাহলে এটাও কত? ওয়াই, তাহলে এটাও কত হবে? ওয়াই। এটা ওয়াই হলে এটাও কী হবে? ওয়াই হবে। ওকে,
কারণ এটা যদি ওয়াই হয় এটাও কি ওয়াই হবে, কারণ এই দুটো সমান। আচ্ছা, তার মানে এটা কত এক্স, তাহলে এই যে এটা এক্স হলে এটা তো একই কথা এক্স, তাহলে এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এটা জানি না, দরকার নেই দরকার নেই। আচ্ছা, তাহলে এটা এক্স এটা ওয়াই। তাহলে এখন আমার কি লাগবে, আমার ভাঙা অংশের দৈর্ঘ্যটা লাগবে। কী চাইছে, খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত, তাহলে কতটুক ভাঙছে, এতটুক তো ভাঙে নাই, উপরের টুকনা ভাঙছে, এতটুক তো ভাঙে নাই, উপরের টুকনা ভাঙছে, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্য মানে কি ওয়াই দৈর্ঘ্যটা চাইছে, ওয়াই কী চাইছে, ওয়াই ওয়াই চাইছে। তো এই সমকোণী ত্রিভুজে যেহেতু এই অ্যাঙ্গেলটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা নিয়ে কাজ করতেছি, এই অ্যাঙ্গেলের অপোজিটে যে আছে কোণের বিপরীতে কী থাকে, লম্ব থাকে, তার মানে এক্স হচ্ছে লম্ব, কোণের বিপরীতে লম্ব, তাহলে এক্স হচ্ছে লম্ব, এটা ভূমি আর এটা তো অতিভুজ আমরা সবাই জানি। তাহলে এখানে যদি আমরা সাইন অ্যাপ্লাই করি তাহলে কী হবে, লম্ব বাই অতিভুজ, এক্স আর ওয়াই, আমাদের আলোচনায় কিন্তু এক্স আর ওয়াই আছে, আমাদের আলোচনায় কি আছে এক্স আর ওয়াই। তাহলে সাইন 30 মানে কি এত বাই এত, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন 30, তাহলে কী হবে সাইন 30, নাও সাইন 30, লম্ব বাই অতিভুজ, লম্ব কত এক্স, অতিভুজ কত ওয়াই, সাইন 30 মানে কি হাফ ইকস টু কত এক্স বাই ওয়াই, ক্রস করলে কত হবে ওয়াই হচ্ছে 2x, ক্লিয়ার। তাহলে এটা একটা ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন, এটাকে আমরা বলতে পারি হচ্ছে 1 নাম্বার, এটাকে আমরা বলতে পারি কি 2 নাম্বার। আশা করি বুঝতে পেরেছি। সাইন 30, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স বাই ওয়াই, সাইন 30 মানে হাফ, ক্রস করলাম তাহলে ওয়াই কত 2x, এটা একটা ইকুয়েশন 1 নাম্বার, এটা একটা ইকুয়েশন 2 নাম্বার। আননোন করা দুইটা এক্স আর ওয়াই, ইকুয়েশন করা দুইটা, আননোন করা দুইটা না এক্স আর ওয়াই, ইকুয়েশনও কটা দুইটাই, তো সলভ করলেই হয়, ওয়ার ভ্যালু নিয়ে এখানে বসাই দিলে অঙ্ক শেষ। তাহলে ফ্রম 1 1 নাম্বার থেকে পাচ্ছি ফ্রম 1, ওয়ার ভ্যালুটা এখানে বসাই দিই, ওয়ার ভ্যালু এখানে বসাই দিই, তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই কত 2x, 2x ইকস টু কত 63, তাহলে 3x কত 63, তাহলে এক্স কত হবে 21, এক্স 21, এক্স 21, এটা কিন্তু ভাঙা অংশ না, ভাঙা অংশ কিন্তু উপরেরটা ওয়াই, এটা কিন্তু ভাঙা অংশ না, এটা কিন্তু এখনও রয়ে গেছে, উপরেরটা ভেঙে পড়ে গেছে, এটা থেকে যাওয়া অংশ আর উপরেরটা ভেঙে পড়ে গেছে, তাহলে ওয়াই লাগবে, তাহলে এক্স 21, এটাকে 3 নাম্বার দিয়ে রাখি, এক্সের মান এখানে বসাই দিলে ওয়াইয়ের মান চলে আসবে, তাহলে ফ্রম 2 এই যে এক্সের মান 21 এখানে বসাই দিই, ওয়াইয়ের মান চলে আসবে না, ওয়াই কত 2x, তাহলে 2 ইন্টু 21 তাহলে 42 মিটার, এটাই অ্যান্সার। যে ভাঙা অংশ কত 42 মিটার, 42 মিটার, এটা খুব সহজ একটা অঙ্ক, এটা কিন্তু একদম মানে 9-10-এর একটা বইয়ের অঙ্ক, সিম্পলি আমরা দুইটা ইকুয়েশন দিয়ে অঙ্কটা করে ফেলছি, যে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন, এখানে সাইন থিটা অ্যাপ্লাই করছি, আর এটা তো বই প্রশ্নই বলা আছে এই দুটো যোগ করলে 63, কারণ টোটাল 63 বলে দিছে। সো এই ছিল আমাদের অঙ্কটা। এবার আসি এটাই, যে 60টি ভিন্ন ভিন্ন, এটা চমৎকার একটা অঙ্ক, যে অনেকে ভাবতেছে যে প্রশ্ন কঠিন হয়েছে, ঠিক আছে প্রশ্ন না হলে একটু স্ট্যান্ডার্ড হয়েছে, একটু হয়তো কঠিন হয়েছে আসলে সত্যিকার কথা, কিন্তু এই অঙ্কটা কিন্তু এটা কিন্তু এইচএসসির বইয়ে ছিল, সমাবেশ চ্যাপ্টারে, এইচএসসির বইয়ে সমাবেশ চ্যাপ্টারে কিন্তু এই অঙ্কটা ছিল, এটাই ছিল হুবহু এটাই ছিল, এবং এটা খুব জনপ্রিয় একটা অঙ্ক, এটা কত আসে 35, 3টা বাদ যায় 32, মানে এটা এক ধরনের মুখস্থ অঙ্কের মতো, এটা আমরা বুয়েট অ্যাডমিশনও এটা করাই, একাডেমিকেও এটা করে, মানে খুবই জনপ্রিয় এটা, মানে এটা এরকম না যে এটা হঠাৎ করে আসছে, এটা অ্যান্সার মুখস্থ সবার, 35 - 3 32 এরকম, ঠিক আছে ওকে, এটা খুবই জনপ্রিয়, মানে যারা হচ্ছে সায়েন্সের আছেন বা যারা হচ্ছে বুয়েট অ্যাডমিশনের হয়তো স্টুডেন্ট এখনও পড়ান বা মোটামুটি একটা আইডিয়া আছে, তারা কিন্তু দেখবেন এটা বইয়ের খুবই জনপ্রিয় একটা অঙ্ক, এটা একাডেমিকেও আসে, এটা অ্যাডমিশনেও আসে, বুয়েট ঢাকা ভার্সিটি বিভিন্ন অ্যাডমিশনে এটা আসে, সো সেক্ষেত্রে খুবই জনপ্রিয় একটা অঙ্ক। আচ্ছা আমরা চেষ্টা করি এখন সলভ করতে। সলিউশন কী বলছে, 60টি ভিন্ন ভিন্ন সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে এত, মানে 7টা সরলরেখা আছে, তাদের দৈর্ঘ্য হচ্ছে 1 2 3 4 এরকম 7 পর্যন্ত, এত একক হতে পারে, মিটার সেন্টিমিটার হতে পারে, যাই হোক। চতুর্ভুজ গঠন করতে এদের 4টি সরলরেখা কত প্রকারে বাছাই করা যাবে তা নির্ণয় করা। তার মানে কি, আমরা জানি চতুর্ভুজ গঠন করতে কটা করে সরলরেখা লাগে, 4টা লাগে না, চতুর্ভুজ মানে কি, এই যে একটা চতুর্ভুজ আঁকলাম, তার মানে কটা সরলরেখা, 1টা 2টা 3টা 4টা, তার মানে এই যে 1 2 3 4 এগুলোকে
নিয়ে নিয়ে এরকম গোতা দিয়ে দিয়ে এটা বানাইতে হবে, তাই না? যে এদিকে একটা বসাইলাম, এদিকে একটা বসাইলাম, এদিকে একটা বসাইলাম, এদিকে একটা বসাইলাম, দেখি চতুর্ভুজ হয় কিনা। এভাবেই তো বসা বসা চেক করতে হবে যে সে আমরা 1 3 5 7 এই চারটাকে নিলাম, দেখি চতুর্ভুজ হয় কিনা। আবার 2 4 6 7 এরকম নিয়ে নিয়ে আমরা দেখব চতুর্ভুজ কয়টা বানানো যাবে। এই তো প্রশ্নটা, কতগুলি চতুর্ভুজ বানানো যাবে। দিস ইজ দ্য কোয়েশ্চেন উই আর গোয়িং টু সলভ। ইয়েস অর নো? ইয়াস। তাহলে চতুর্ভুজ বানাতে গেলে একটা চতুর্ভুজের জন্য আমাদের 4টা রেখাংশ দরকার। একটা চতুর্ভুজের জন্য আমাদের 4টা রেখাংশ দরকার। এই যে 1টা 2টা 3টা 4টা। তো ধরলাম 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে লাঠি খুঁটি। এই খুঁটিগুলিকে বসায় বসায় এক যে একটা বসাইছে, একটা বসাইছে, আরেকটা বসাইছে, এরকম কতগুলি চতুর্ভুজ। এত সুন্দর হওয়ার দরকার নেই, এটাও কিন্তু চতুর্ভুজ। এই যে এটা, এই যে এটাও কিন্তু চতুর্ভুজ। কই গেল? হ্যাঁ, বেশি পচা হয়ে গেল, এটা একটু বেশি খারাপ হয়ে গেল। মানে এত বাজে চতুর্ভুজ হয় না, মানে বেশি দেখাতে গিয়ে একটু বেশি হয়ে গেল আর কি, আর সোজাই হচ্ছে না। যাই হোক, এগুলো নিয়ে সমনষ্ট না করি, মানে এটাও চতুর্ভুজ আর কি, এরকম টাইপের যেগুলো আছে। যাক, এখন মূল বিষয়বস্তু হচ্ছে তাহলে এই আটটা 7টা খুঁটি দিয়ে আমরা কতভাবে 4টা করে নিয়ে নিয়ে আমরা চতুর্ভুজ বানাইতে পারবো। তাহলে সুতরাং চতুর্ভুজের মানে মোট চতুর্ভুজ সংখ্যা যারা আমাদের সমাবেশের সম্পর্কে আইডিয়া আছে, চতুর্ভুজ সংখ্যা, তাহলে আমাদের এই 7টা টুকরা থেকে বা 7টা লাঠি থেকে কটা করে নিতে হবে? একটা চতুর্ভুজ পাওয়ার জন্য 4টা করে নিতে হবে না? একটা চতুর্ভুজ পাওয়ার জন্য আমাদের 4টা করে খুঁটি দরকার, 4টা করে লাঠি দরকার, 4টা করে খুঁটি বা লাঠি যাই বলি আর কি দরকার। তাহলে এই 7টা টুকরা থেকে 7টা খুঁটি থেকে কতভাবে 4টাকে বাছাই করা যাবে? 7C4, 7টা খুঁটি থেকে কতভাবে 4টা খুঁটিকে বাছাই করা যাবে সেটা হচ্ছে 7C4। এটা পি না কিন্তু, এটা সি, বাছাই, কম্বিনেশন। ঠিক আছে? যেমন 1 3 4 6 এটা একটা বাছাই, 2 4 6 7 এটা একটা বাছাই। যতভাবে এরকম 4টা নেওয়া যায়, 7টা থেকে যতভাবে 4টা বাছাই করা যায়, যতভাবে নেওয়া যায় সব কিছু এটার মধ্যে আছে। 7C4 সব কিছু এটার মধ্যে আছে, যতভাবে নেওয়া যায়। ওকে, তাহলে 7টা খুঁটি থেকে 4টা খুঁটি যতভাবে নেওয়া যায় ততভাবেই হচ্ছে 7C4 এর মধ্যে আছে। আচ্ছা, আচ্ছা, এখানে মোট চতুর্ভুজ সংখ্যা না লিখে যে 7টি সরলরেখা থেকে 4টি বাছাই করার উপায় এটা লিখি। 7টি সরলরেখা থেকে 4টি সরলরেখা বাছাই করার উপায় আমরা এটা লিখলাম যে 7টি সরলরেখা থেকে 4টি সরলরেখা বাছাই করার উপায়, সেটা 7C4। আচ্ছা, 7C4 মানে কি? যে উপরে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা পারি কি না? এটা তো মনে হয় আমরা পারি, যে এনসিআরকে কেমনে ভাঙায়। আর নিচে হচ্ছে যে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এটা আশা করি যে আপনারা জানেন। এটা ফর্মুলাটা লিখছি কোনটা? এনসিআর, উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফর্মুলাটা আমরা ইউজ করছি। এনসিআর কি? উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আমার কিন্তু একটা ইউটিউবে একটা প্লেলিস্টই আছে বিন্যাস সমাবেশের, একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার। যারা রিটার্ন পরীক্ষা দেবেন, বিন্যাস সমাবেশের একটা প্লেলিস্ট দেখবেন, যে আমার ম্যাথ ম্যাটার্স যে আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু একদম সুন্দর করে বিন্যাস সমাবেশ দেওয়া আছে। ওটা হচ্ছে এইচএসসি স্টুডেন্টদের জন্য করছি, কিন্তু ওইটা দিয়ে কিন্তু ম্যাথের রিটার্নটা হয়ে যাবে খুব ভালো করেই। প্রিলি তো হবেই, মানে ওইখানে নাই এমন কিছু পড়াই নেই, সব পড়াই দিছি ওখানে। ঠিক আছে? তো যারা হচ্ছে একটু কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিতে চান, যে আমি কোনো বাদ রেখে যাব না, সব শিখে যাব, তারা কিন্তু ওটা দেখতেই পারেন। আর যারা একটু ফাঁকিবাজিও করতে চাচ্ছেন, তারাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, একটু ফাঁকিবাজি তো আমরাও করেছি। ওকে, আচ্ছা, তাহলে উপরে কী হবে? এন ফ্যাক্টোরিয়াল, নিচে কী হবে? আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই যে এন মাইনাস আর, এই যে এন মাইনাস আর, 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত হবে? এটাকে অবশ্যই এইভাবে না করে ভেঙে দিলে ভালো হতো। আচ্ছা, তো 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল 120, 620, 5040 নাকি 5040 মনে হয়। ওকে, আর 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, আর 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 6। ক্যালকুলেটর তো থাকবেই রিটেনে, ক্যালকুলেটর ছাড়াও কিন্তু এটা করা যায় আসলে। ঠিক আছে? 5040 বাই হচ্ছে 24 ইন্টু 6, হ্যাঁ 35। ওকে, 35 ঠিকই আছে, 35। তাহলে
আমি কিন্তু লিখছিলাম মোট চতুর্ভুজ সংখ্যা, ওটা কিন্তু এখন কেটে দিছি, কারণ আমরা 60টা টুকরা থেকে 4টা করে কতভাবে বাছাই করতে পারি, সেটা হচ্ছে 35টা বাছাই হইতে পারে, কিন্তু বাছাই করলেই কি চতুর্ভুজ পাওয়া যাবে? 4টা করে টুকরা নিলেই কি চতুর্ভুজ হয়ে যাবে? এই যে একটা টুকরা, এই যে একটা টুকরা, এই যে একটা টুকরা, নিচে আরেকটা ধরলাম, তাই কি চতুর্ভুজ হয়ে যাবে? না, শর্ত আছে যে চতুর্ভুজ গঠন করার জন্য যে কোনো 3টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 4 নাম্বার বাহু থেকে বড় হইতে হবে, আর ত্রিভুজের সময় যে কোনো 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 3 নাম্বার বাহু থেকে বড় হইতে হবে। চতুর্ভুজের সময় 3টা যোগ করে 4 নাম্বার থেকে বড় হইতে হবে, আর ত্রিভুজের সময় 2টা যোগ করে 3 নাম্বার থেকে বড় হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাই যদি হয় তাহলে এখানে ইচ্ছা মতো পাওয়া যাবে না। এই যে 35টা আছে, এই 35টার মধ্যে কিন্তু সব ঢুকে গেছে। যেমন এখন আমরা যদি একটু ইন্সপেকশন করি, যে আমি যদি 1 2 3 আর হচ্ছে 5 নেই, না 6 নেই, আমি যদি 1 2 3 আর 6, এই বাছাইটা ঢুকে গেছে না? এই বাছাইটা ঢুকে গেছে না? 7টা থেকে 4টা বাছাইয়ের মধ্যে ঢুকছে না এটা, যে 1 2 3 আর 6, এই বাছাই ঢুকছে কি না? যে 1 2 3 আর 6, 1 2 3 আর 6, কারণ 7টা থেকে 4টা যতভাবে বাছাই করা যায়, তাহলে এই 4টাও তো ছিল, তাহলে 1 2 3 আর 6 এটাও তো বাছাই ছিল একটা, তাহলে 35টার মধ্যে এটাও তো একটা, এটাও একটা। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই 3টাকে যোগ করি, আমি যদি এই 3টাকে যোগ করি, 3 2 5 একে 6, আর এটাও কত 6, 3 2 5 একে 6, এটাও কত 6, তাহলে 3টার যোগফল কিন্তু 4 নাম্বার থেকে বড় হওয়ার কথা, এখানে সমান হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু হবে না যে এখানে এখানে যে 1 যোগ 2 যোগ 3 এটা কিন্তু বড় নয় কার থেকে? 6 থেকে। এজন্য এই 4টা নিয়ে যে চতুর্ভুজটা পাওয়ার কথা ছিল, মানে যেটা আমরা ধরছি 35-এর মধ্যে, এটা আসলে বাদ যাবে। আবার 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 এটাও তো ধরছিলাম 1 2 3 আর 7, 1 2 3 আর 7, 3 2 5 একে 6, 6 কিন্তু 7 থেকে ছোট হয়ে গেছে, 3 2 5 একে 6, 6 কিন্তু 7 থেকে ছোট হয়ে গেছে, তাহলে এখানে 1 যোগ 2 যোগ 3 সেটা কিন্তু 7 থেকে বড় তো হয়ই নাই, ওটা ছোট হয়ে গেছে। আমরা জানি এই 3টা যোগ করে এর থেকে বড় হইতে হবে, 4 নাম্বার থেকে বড় হইতে হবে, 3টার যোগফল 4 নাম্বার থেকে বড় হইতে হবে, তো এটাও হবে না, এটাও বড় না। অ্যান্ড আর কি এরকম কিছু আছে কিনা? তাহলে এই যে বাছাইটা করছিলা 35টার মধ্যে কিন্তু এই বাছাইটাও আছে, তাহলে এই বাছাইটা বাদ যাবে, এই একটা বাছাই বাদ যাবে, এই যে এই 4টার যে একটা বাছাই, সেই বাছাইটা বাদ যাবে, এই 4টার যে একটা বাছাই, এটা বাদ যাবে। আর হচ্ছে আরেকটা পাবো আমরা, সেটা হচ্ছে 1 2 4 2 6 4 আর 7, হ্যাঁ 1 2 4 আর 7, 1 2 4 আর 7 এটাও বাদ যাবে, 1 2 4 আর 7, 1 2 4 আর 7 এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন 3টা যোগ করলে 4 নাম্বার থেকে বড় হচ্ছে না, এরকম যতগুলি আছে সবগুলি বাদ যাবে। ওকে, 1 2 4 আর 7 এটাও বাদ যাবে, কারণ কি 4 2 6 1 কত 7, 7 7 সমান হয়ে গেছে, সমান হলে তো হবে না। ওকে, তাহলে কারণ এখানে কি হয়েছে, এখানে যেটা হয়েছে যে 1 যোগ 2 যোগ 4 সেটা কিন্তু এটা কিন্তু 7 থেকে বড় নয়, এটা কি 7 থেকে বড়? বড় হওয়ার কথা ছিল কিন্তু বড় না। ওকে, তো এটা কিন্তু এটা বড় না, এটাও বড় না, এটাও বড় না, এটাও বড় না, মানে সামনের টুক বড় হওয়ার কথা ছিল পেছনের টুক থেকে, সামনের টুক বড় হওয়ার কথা ছিল পেছনের টুক থেকে, সামনের টুক বড় হওয়ার কথা ছিল পেছনের টুক থেকে, কিন্তু কোনোটাই ঘটে নাই। তার মানে এই যে একটা বাছাই, এই যে এই বাছাইটা, এই বাছাইটা আর এই বাছাইটা, এই 3টা বাছাই কি যাবে? বাদ যাবে। তাহলে এই 3টা বাছাই আমাদের বাদ যাবে। তাহলে অ্যান্সার হওয়ার কথা ছিল 35, কিন্তু অ্যান্সার কত হবে? অ্যান্সার হওয়ার কথা ছিল 35, কারণ 7টা থেকে 3টা করে বাছাই করলে, সরি 7টা থেকে 4টা করে বাছাই করলে 35টাই হওয়ার কথা, কিন্তু আমরা ইন্সপেকশন করে দেখলাম যে এই 3টা কোনোভাবেই নেওয়া যাবে না, কোনোভাবেই নেওয়া যাবে না। তাহলে সুতরাং নির্ণয় চতুর্ভুজ কয়টা হবে? চতুর্ভুজ সংখ্যা বা চতুর্ভুজ যাই বলি আর কি, লেখার সময় আপনারা সাহিত্য ইউজ করবেন সুন্দরভাবে। 35 থেকে 3টা বাদ গেল, তাহলে কত হবে? 32। তাহলে এই 32 যেটা পাচ্ছি এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তার মানে 7টা থেকে 4টা নিলেই যে আসলে চতুর্ভুজ হয়ে যাবে তা তো না, এই শর্ত তো মানতে হবে। 7টা থেকে 4টা নিলেই চতুর্ভুজ হয়ে যায় না, সো এই শর্ত মানতে হবে,
এই শর্ত মানলে চতুর্ভুজ হয়, আদারওয়াইজ 7টা থেকে 4টা নিলে চতুর্ভুজ হয় না। ওকে, আচ্ছা, আর সিকে কীভাবে ভাঙিয়েছি ওই ফর্মুলা দিয়ে সিকে আরও সহজে ভাঙানো যায় সেটা হচ্ছে আরেকটা ভিডিওতে আমরা শিখবো। আর আরেকটা ভিডিওতে শেখার কিছু নেই, আমার যে ম্যাট্রিক্স বিনা সমাবেশের যে ভিডিওটা আছে ওইখানে একদম ক্লিয়ারলি সব কিছু ব্যাখ্যা দেওয়া আছে। আচ্ছা, আর কতক্ষণ সময় আছে? আমরা 1 ঘন্টা 15 মিনিট নিয়ে ফেলছি, আমাদের একটা অঙ্ক বাকি আছে। আজকে হচ্ছে আমাদের পর্ব 1, আমরা 5টা প্রশ্ন আজকে করাবো, আর বাকি যে প্রশ্নগুলি আছে এই যে প্রবাবিলিটি এটা সেটা এগুলো হচ্ছে পর্ব 2-এ করাবো। তবে একটা শর্ত আছে, মানে আমি সিরিয়ালি যেভাবে পেয়েছি সেভাবেই তো আমি টাইপ করিয়েছি। শর্ত হচ্ছে যে আমরা পর্ব 1 করাচ্ছি, পর্ব 2 নিয়ে আসবো, কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আপনারা যারা ভিডিওগুলি দেখছেন, আমরা কিন্তু আসলে ভিডিওগুলি করতে আমাদের অনেক কষ্ট হয়, আমাদের কিন্তু অফিস টফিস সব কিছুর পরে সময় বের করে আমরা করছি জাস্ট টু হেল্প ইউ, বেসিকলি হচ্ছে যে অনেকেরই ম্যাথ নিয়ে অনেক সমস্যা আছে, জিনিসগুলি তারা আসলে করার চেষ্টা করে কিন্তু সামহাও হয়তো মিলে না, বা মানে একটা কোনো রকম একটা গোজামিল দিয়ে আর কি কোনো রকম জিনিসটা করার চেষ্টা করে আর কি। হ্যাঁ, এখন আমি বেশি কথা বলছি না, কারণ হচ্ছে সময় অনেক বেশি হয়ে গেছে, ভিডিও লেংথ বেড়ে যাচ্ছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো এক সময় কথা বলবো। তবে শর্ত হচ্ছে আমরা পরের পর্ব নিয়ে আসবো কখন, যখন এই যে ভিডিওটা আমরা এত কষ্ট করে বানাই, আশা করবো যে আপনারা ভিডিওগুলি হচ্ছে নিজেদের উপকারে আসলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং যখন এটার ভিউ 3K হয়ে যাবে, মানে 3000 ভিউ হয়ে যাবে, আগেরটার ভিউ মোটামুটি 1500 দিকে যাচ্ছে, তো যখন এটার ভিউ হচ্ছে 3000 হয়ে যাবে তখনই হচ্ছে আমরা পরেরটা আপনাদের জন্য উন্মুক্ত করে দিব, ঠিক আছে? ওকে, সো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের আসলে ভিডিওগুলি কেমন লাগছে, কী কী ভিডিও লাগছে। যেমন আজকে যে আমি ভিডিওটা করছি, গতকালই কিন্তু একটা কমেন্ট এসছে যে প্লিজ 47তম বিসিএসের রিটেনের প্রশ্নটা যদি সলভ করে দিতেন। তো এটা আমি অনেক জায়গায় শুনেছি, 47তম বিসিএসের রিটেনের প্রশ্ন কী জানি একটা হয়েছে। তো আমি এটা নিয়ে হচ্ছে যে পরে হচ্ছে টাইপ করিয়ে হচ্ছে এই যে আজকে হচ্ছে আফটার অফিস আমি হচ্ছে এটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আরেকটা প্রশ্ন কিন্তু আমাদের বাকি আছে, আমরা ভুলে গেলে হবে না, আমাদের আরেকটা প্রশ্ন বাকি ছিল, সেটা হচ্ছে একটা ইকুয়েশন সলভ, তো ওটাকে আমরা স্কিপ করে আসছিলাম। ওকে, এবার আমরা এটা সলভ করব। আচ্ছা, তো এইটা নিয়ে এত উত্তেজনার কিছু নেই। ওকে, আমরা একটু প্রশ্নটাকে ইন্সপেকশন করি, তাহলে বুঝে যাব কি বলছে। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, এখানে x4, মানে এক্সের পাওয়ার একটা করে বাড়তেছে। এক্স স্কোয়ার, এক্স কিউব, x4 মানে এক্সের পাওয়ার একটা করে বাড়তেছে। এখানে ওয়াই জেড, ওয়াই স্কোয়ার জেড, ওয়াই কিউব জেড, এখানে ওয়াইয়েরও কিন্তু পাওয়ার একটা করে বাড়তেছে। ওয়াই জেড, ওয়াই স্কোয়ার জেড, ওয়াই কিউব জেড, ওয়াইয়ের পাওয়ার একটা করে বাড়তেছে। আচ্ছা, তো কী বলছে, এক্স ওয়াই জেডের ভ্যালু বের করতে হবে, মানে আননোন তো এক্স ওয়াই জেডই আছে, তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু বের করতে হবে। আর 3টা সমীকরণ, 3টা আননোন, আমরা ইজিলি সলভ করতে পারবো বলে আমাদের বিশ্বাস। ওকে, কিন্তু চেহারা যে মানে এরকম টাইপের একটা চেহারা যে এখন কি করবো আসলে অনেকেই হয়তো বুঝতে পারছি না, কিন্তু এই ধরনের ক্ষেত্রে আমরা একটু যদি সাহস করে আগাই, আমার মনে হয় একটু সাহস করে আগাই, দেখা যাক কী হয় সলিউশন। আচ্ছা, সর্বোচ্চ কী হবে, মিলবে না, এই তো, আর তো কিছু হবে না। ওকে, কিন্তু শুরুতেই যদি আমরা সাহস হারিয়ে ফেলি তাহলে তো ঝামেলা, সাহস নিয়ে আগেই। আচ্ছা, আমরা এক কাজ করি, এটাকে আমরা 1 নাম্বার বলি, এটাকে আমরা 2 নাম্বার বলি, এটাকে আমরা 3 নাম্বার বলি। এখানে সুন্দর একটা প্যাটার্ন আছে যে এক্সের পাওয়ার 1 করে বাড়তেছে, ওয়াইয়ের পাওয়ারও কিন্তু 1 করে বাড়তেছে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি এখানে ওয়াই জেড, এখানে ওয়াই স্কোয়ার জেড, আবার এখানে ওয়াই কিউব জেড। তো আগে প্রথম 2টা নিয়ে চিন্তা করি, পরে 3 নাম্বারটা। এখানে ওয়াই স্কোয়ার জেড আছে, আমি যদি 1 নাম্বারটাকে ওয়াই দিয়ে গুণ করি তাহলে ওইটাও কিন্তু ওয়াই স্কোয়ার জেড হয়ে যাবে, তারপরে বিয়োগ করে দিই, ঠিক আছে? এলিমিনেশন প্রসেস, অপনয়ন পদ্ধতি। ওকে, তাহলে আমরা 2 নাম্বারটা যা আছে তাই থাকলো। হ্যাঁ, আমরা 1 নাম্বারটাকে ওয়াই দিয়ে গুণ করে, এই যে গুণ, এটা গুণ চিহ্ন, আমরা হচ্ছে 2 নাম্বার থেকে বিয়োগ করে দিই। তার মানে সোজা বাংলা, 2 নাম্বার থেকে আমরা 1 নাম্বারটাকে ওয়াই দিয়ে গুণ করা অবস্থায় বিয়োগ করতেছি। 2 নাম্বার থেকে 1 নাম্বারটাকে বিয়োগ করতেছি, কিন্তু 1 নাম্বারটাকে ওয়াই দিয়ে গুণ করবো আগে, তারপরে বিয়োগ করবো। ওকে, তাহলে 2 - 1 × y। আচ্ছা, 2-এ কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড, মাইনাস আমরা বিয়োগ করতেছি, 1 নাম্বার বিয়োগ করতেছি না, কিন্তু 1 নাম্বারকে ওয়াই দিয়ে গুণ করে তারপরে বিয়োগ করতেছি, তাহলে এক্স স্কোয়ারের সাথে কী হবে, ওয়াই হবে, কারণ ওয়াই দিয়ে গুণ করতেছি তো, মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই গুণ হলে কী হবে, ওয়াই স্কোয়ার জেড। আর ডান পাশে কী হবে, বাম পাশ তো শেষ, ডান পাশে কী হবে, 12 - 9 নাকি 12 - 9 ওয়াই, কারণ এটা ডান পাশে 12 আছে, ওই পাশে কিন্তু 9 হবে না, একটা ওয়াই দিয়ে গুণ করছো না, 9 ওয়াই, সরি গুণ করেছেন না। ওকে, এটা মাঝে মাঝে তুমি হয়ে যেতে পারে, কারণ হচ্ছে যে পড়ানোর সময় তো দেখা যাচ্ছে যে
এসএসসি এইচএসসি বা বুয়েট অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে বেশিরভাগ পড়ানো হয়। তো সেক্ষেত্রে ওদের সাথে তো তুমি সম্পর্ক, ইভেন তুইও সম্পর্ক আছে। সো এই যে এটা মাঝে মাঝে তুমি হয়ে যেতে পারে। সো এটা ক্ষমা সুন্দর সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এখন আমরা এই কাজটা কেন করছি আসলে? সুবিধা যেটা হচ্ছে, এই জেডের পার্টটা মরে যাচ্ছে। ওয়াই স্কোয়ার জেড, এটাও কিন্তু ওয়াই স্কোয়ার জেড হয়ে গেল, জেডের পার্টটা মরে গেল। তাহলে এক্স আর ওয়াইয়ের একটা সম্পর্ক আসতেছে। একসাথে এক্স ওয়াই জেড তিনটা নিয়ে কাজ করতে গেলে গ্যাঞ্জাম। তাহলে হয় জেডকে ফালায় দিই, নাহলে এক্সকে ফালায় দিই, নাহলে ওয়াইকে ফালায় দিই। তো এখানে দেখতেছি জেডকে ফালায় দিছি, শেষ, সিস্টেম থেকে জেডকে ফেলে দিছি। তাহলে ওয়াই স্কোয়ার জেড চলে গেছে, জেড কিন্তু চলে গেছে। এখন সিস্টেমে কিন্তু শুধু এক্স ওয়াই আছে, দেখেন শুধু এক্স ওয়াই আছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করতে পারি ওকে ওকে, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে এক্স কিউব, এখানে হচ্ছে 12। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়াই কমন নেওয়া যাবে। তাহলে এটাকে ওই পাশে দিই, 12টাকে এই পাশে নিয়ে আসি। তাহলে আমি কি বলতে পারি যে এক্স কিউব মাইনাস 12 ইকুয়ালস টু, এটাকে এই পাশে দিই, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 9y, সাইড চেঞ্জ, আর কিছু না, সাইড চেঞ্জ। ওকে, এবার যদি ওয়াই কমন নেই তাহলে কি আসে? ওয়াই কমন নিলে কি আসে? এক্স কিউব মাইনাস 12 আর এক্স স্কোয়ার মাইনাস 9। একটু কঠিন হয়ে গেল। আচ্ছা, একটা লাইন স্কিপ করছিলাম, আচ্ছা সমস্যা নেই। ওকে, এখানে ওয়াই কমন নিলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে ওয়াই কী হবে? এটা গুণ আছে না, এটা এই পাশে আসলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াই কী হবে? এটা এই পাশে গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। আমার মনে হয় যে এই লেভেলে এসে আপনারা এই যে গুণ ভাগ, এগুলা আমার মনে হয় বোঝার কথা, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। এটা আমাদের কয় নাম্বার ইকুয়েশন? 4 নাম্বার ইকুয়েশন, কারণ প্রশ্নে 3টা দেওয়া আছে, এটা 4 নাম্বার ইকুয়েশন। তাহলে ওয়াইকে আমরা এক্সের রেসপেক্টে প্রকাশ করার একটা সাহস করলাম, এবং সেটা কোথেকে আসলো? সেটা আসলো আসলে এখান থেকে আমরা করার চেষ্টা করলাম। 2 থেকে 1কে ওয়াই দিয়ে গুণ করা অবস্থায় বিয়োগ করছি। এবার যদি সেম অপারেশন যদি আমরা এখানে খাটাই, তাহলে হোয়াট উড হ্যাপেন? এখানে ওয়াই কিউব আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে। তাহলে এটাকে যদি ওয়াই দিয়ে গুণ করি তাহলে ওয়াই কিউব হয়ে যাবে, ওয়াই কিউব জেড হয়ে যাবে। তারপরে বিয়োগ করে দিলে জেডের পার্টটা আবার চলে যাবে। তাহলে এখানে এক্স ওয়াইয়ের পার্ট পাচ্ছি, ওইখান থেকে এক্স ওয়াইয়ের পার্ট পাবো, কিছু একটা করা যাবে হয়তো। তাহলে আমরা সেম কাজটাই করবো, যে 3 মাইনাস 3 নাম্বার থেকে বিয়োগ করবো 2 নাম্বারকে, কিন্তু 2 নাম্বারকে কত দিয়ে গুণ করা অবস্থায় বিয়োগ করবো? ওয়াই দিয়ে গুণ করা অবস্থায় বিয়োগ করবো। ইয়েস অর নো? ওকে, ইয়েস। ওকে, তাহলে শুরু করি। 3 নাম্বার মানে কি? x4, মানে x টু দি পাওয়ার 4কে আমি বলি x4 আর কি, এত মাইনাস এটাকে y দিয়ে গুণ করতে হবে। তাহলে x কিউব y, এটাকে y দিয়ে গুণ করলে কী হবে? y কিউব z, আর এটা তো 16, আর ওটা 12কে y দিয়ে গুণ করেছে, তাহলে 12y। 3 নাম্বারকে তো আর y দিয়ে গুণ করে নাই, 2 নাম্বারকে y দিয়ে গুণ করছি না, তাহলে 16 মাইনাস 12y এটা। ওকে, তাহলে y কিউব z এটা কাটাকাটি, তো থাকবে কত? থাকবে আর কি, ওকে এখানে একটা y, ওখানে একটা y, এবারও একই গল্প। তাহলে এটাকে এই পাশে দিয়ে দিই, অথবা ওইটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে দেখেন তো এটা বলা যায় কি না? এটা এই পাশে দিলে হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস 12y, আর হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস 12y, ঠিক আছে। আর এখানে কারা আছে? x4 মাইনাস 16, ঠিক আছে এটা। তো এখান থেকে যদি y কমন নেই তাহলে একবারে বলা যাবে কত? y কমন নিলে কি আসবে? এক্স কিউব মাইনাস 12, ওটা নিচে চলে যাবে, এখানে জায়গা নাই বলে আমি একটু শর্টকাট করলাম। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটাকে আমরা বলতে পারবো কত নাম্বার? এটাকে আমরা বলতে পারবো 5 নাম্বার। কী করেছি? y কমন নিয়েছি, তাহলে এক্স কিউব মাইনাস 12 হবে, সেটা গুণ ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছি। তাহলে y ইকুয়ালস টু এত, আবার y ইকুয়ালস টু এত, 4 আর 5কে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে y ইকুয়ালস টু এত, আবার y ইকুয়ালস টু এত। তাহলে y ইকুয়ালস টু গরু, আবার y ইকুয়ালস টু ছাগল। তাহলে গরু ইকুয়ালস টু ছাগল। তাহলে 4 আর 5 থেকে আমরা বলতে পারি যে গরু ইকুয়ালস টু ছাগল নাকি? তাহলে ফ্রম 4 and 5 এই ভদ্রলোক ইকুয়ালস টু এই ভদ্রলোক, x12
এক্স কিউব মাইনাস 12 বাই এক্স স্কোয়ার মাইনাস 9, এক্স কিউব মাইনাস 12 বাই এক্স স্কোয়ার মাইনাস 9, আর ওই পাশে কি এক্স 4 মাইনাস 16 বাই এক্স কিউব মাইনাস 12, এক্স 4 মাইনাস 16 বাই এক্স কিউব মাইনাস 12। ওকে, তাহলে ক্রস করি, ক্রস করলে কী হবে, এক্স কিউব মাইনাস 12 হোল স্কোয়ার হবে। এটা দুইবার আছে গুণ, আর এটার সাথে এটা গুণ হবে। চেহারা ছবি তো বিশাল বিশাল আসতেছে, তাই না? চেহারা ছবি একটু বিশাল বিশাল আসতেছে। এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি, 12 দুগুণ 24 এত, প্লাস 12 স্কোয়ার মানে 144। এ মাইনাস বি হোল স্কোয়ার একটু ফাস্ট করলাম, ঠিক আছে? ওকে, আর এ দুটো গুণ করতে হবে, তাহলে কী হবে, এক্স 6 মাইনাস 16 এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স 4 প্লাস 16 ইন্টু 9 144। ওকে, এবার দেখি কাটাকাটি যায় কিনা। হ্যাঁ, এক্স সিক্স কাটা, 144 কাটা। হ্যাঁ, তাহলে 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 ওকে ওকে ওকে, সবাইকে এক পাশে নিয়ে আসি। তাহলে 9x4 মাইনাস 24x কিউব প্লাস 16x স্কোয়ার, সবাইকে এক পাশে নিয়ে আসলাম। 9x4 মাইনাস 24x কিউব প্লাস 16x স্কোয়ার। ধৈর্য ধারণ করতে হবে কিন্তু, আমরা দেখতেই পাচ্ছি এক্স স্কোয়ার কমন যায়, তাহলে কী হবে, 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস 16, না বোঝার কিছুই নেই, এক্স স্কোয়ার কমন যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন তো সলভ তো হয়ে গেছে, এখান থেকে এক্সের মান চলে আসতেছে, বোঝাই যাচ্ছে এখান থেকে এক্সের মান চলে আসতেছে। তো যাই হোক, এখন এক্স স্কোয়ার, ওকে, এটাকে আমরা যেটা করতে পারি, মিডল টার্ম ব্রেক করতে পারি, কিন্তু এটা একটা হোল স্কোয়ারই হয়ে যাবে আসলে, কারণ 16 মানে 4 স্কোয়ার, 9x স্কোয়ার মানে কি 3x হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ারই হয়ে যাবে। তাহলে 3x হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 এ বি, তো 16 মানে 4, হ্যাঁ মিলে গেছে। এটা কি বুঝতে পারলাম, একটা হোল স্কোয়ার হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি, তাহলে 3 4 12 দুগুণ 24 মিলছে, আর 4 স্কোয়ার কত 16 মিলে গেছে, একটা হোল স্কোয়ার হয়ে গেছে। তো বাকিটুক মনে হয় বুঝতেই পারছেন কি হচ্ছে, এটাকে একটু শর্ট করে ফেলি। আমি একটু ফাস্ট কেন করতেছি, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে, কারণ ভিডিও বড় হয়ে গেলে আসলে অনেকেরই ধৈর্যের চ্যুতি ঘটে যায়। আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই, কারণ আমি লাইফে 8 ঘন্টা ক্লাস নিয়ে অভ্যাস আছে, 8.5 ঘন্টা ক্লাস নিয়েছি বুয়েট অ্যাডমিশনের ক্লাস। সো আমার কাছে এটা কোনো প্যারা নাই, কিন্তু মানে এটা অনেকের জন্যই একটু প্যারাদায়ক হয়ে যায় যে বড় ক্লাস হলে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কী হবে, 3x মাইনাস 4 হোল স্কোয়ার, তাই না? তাহলে দুইটা জিনিসের গুণফল কত, শূন্য, হয় এটা 0 নাহলে এটা 0, তাহলে হয় অথবা, তাহলে কি এক্স স্কোয়ার 0, তো এক্স স্কোয়ার 0 মানে কি x 0 আসলে। আর আরেকটা হচ্ছে 3x মাইনাস 4 হোল স্কোয়ার কত, 0, তার মানে কি 3x মাইনাস 4 কত, 0, তার মানে কি এক্স কত, 4/3। এগুলা পানি ভাত যোগ বিয়োগ, এটা আসলে বুঝিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আসল হচ্ছে যে অঙ্কটা, আসল কাজ শেষ, এবার নকল কাজ করতেছি আসলে। এক্সের ভ্যালু পেয়ে গেছি কত, 0 আর 4/3, এক্সের ভ্যালু কত, 0 আর 4/3। এখন এক্সের ভ্যালু যদি আমি 4 বা 5-এ বসাই দিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবো না? এক্সের ভ্যালু যদি 4-এ অথবা 5-এ যে কোনো একটা মধ্যে বসাই, তাহলে কিন্তু আমি ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবো। 5-এ বসাইলে আবার কী হবে, এক্সের পাওয়ার 4 আছে, একটু বড় আছে, 4-এ বসালে কিন্তু এক্সের পাওয়ার 3 আছে, ছোটো আছে, তাহলে ফ্রম 4 4-এই বসাই দিই, ঠিক আছে? তাহলে ফ্রম 4 ওয়াই জানি কত, এক্স কিউব মাইনাস 12 আর এক্স স্কোয়ার মাইনাস 9, যদি আমি ভুল না করে থাকি এটাই ওয়াই। আচ্ছা, তাহলে এবার ভ্যালুগুলি বসাই, তাহলে কি বলবো, ইফ এক্স ইকুয়ালস টু 0, এক্স যদি 0 হয় তাহলে ওয়াই কত হবে, এক্স এর মান 0 বসাই দিই, তাহলে কত হবে, 0 মাইনাস 12, 0 মাইনাস 9, তাহলে 12/9, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 3, তাহলে ওয়াই হচ্ছে 4/3। আর ইফ এক্স ইকুয়ালস টু 4/3, এক্স যদি 4/3 হয়, সেক্ষেত্রে ওয়াই কত হবে, এক্স এর ভ্যালু 4/3 বসা দিব, বাবারে বাবা। আচ্ছা সমস্যা নেই, কিউব তো বড় বড় সংখ্যা আসবে, ক্যালকুলেটর তো আছেই, ঠিক আছে, টেনশন নাই।
ওকে, এটা আমরা ক্যালকুলেটরে দিয়ে দিই। তাহলে 3, ও আমার তো সাইন্টিফিক, আপনাদের তো সাইন্টিফিক না। আচ্ছা, কোনো সমস্যা নেই তো, এটা তো এমনিও করা যাচ্ছে। এমনি করা যাচ্ছে না, সাইন্টিফিক ছাড়া তো করা যাচ্ছে, এটা অবশ্যই করা যাচ্ছে। এই যে 4 কিউব মানে 64, 3 কিউব মানে কি 27, তো এটা করাই যাচ্ছে। মাইনাস এত 4 স্কোয়ার মানে 16, এটা তো করাই যাচ্ছে। তো এই জন্যই আর কি আমি এটা একবারে করতেছি আর কি, টাইমটা বাঁচানোর জন্য, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। ওকে, সো আমি কিন্তু কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি না যে অ্যাডভান্টেজ নিচ্ছি, হ্যাঁ, জাস্ট 4/3 আসতেছে, এত কষ্ট করে 4/3, 4/3 মানে অ্যাকচুয়ালি 1.2 না, 1.3, সরি 1.33, ওকে। আচ্ছা, মানে যেটাই হোক, তাহলে x0 হলে y কত হবে 4/3, আর x 4/3 হলে y কত হবে 4/3। x0 হলে y 4/3, x 4/3 হলে y কত 4/3, মানে y দুইবারই 4/3। এবার z এর মান কি আনবে? z এর মান লাগবে না, xy পেয়েছি, z লাগবে না। ওকে, তাহলে এবার z এর মানটা বের করতে হবে, নাহলে এবার z রাগ করবে না, z তো বলবে যে আমি কই গেলাম, z বলবে না এটা যে আমি কই গেলাম, জেডকে মাইনাস করে দিছি। আচ্ছা, তাহলে এক্স ওয়াই জেড নিয়ে কোন ইকুয়েশনটা আছে? তিনটেই আছে, এক্স ওয়াই জেড নিয়ে তিনটেই আছে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। সবচেয়ে সহজ কোনটা? 1 নাম্বারটা, কারণ 2 নাম্বার স্কোয়ার আছে, 3 নাম্বার কিউব আছে, 1 নাম্বারটা সবচেয়ে সহজ। তাহলে 1 নাম্বারটা আমরা ইউজ করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড হচ্ছে 9, এক্স স্কোয়ার। তাহলে ফ্রম 1, 1 নাম্বারে কি আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু কত 9, এটাই তো 1 নাম্বার, ঠিক আছে। তাহলে এখান থেকে জেড কত আসে আসলে একবার লিখবো নাকি কঠিন লাগবে? আচ্ছা, কঠিন লাগবে মনে হয়। তাহলে ওয়াই জেড কী হবে? 9 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, 9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে জেড কী হবে? 9 মাইনাস এক্স স্কোয়ার বাই কত ওয়াই, এই তো। ওকে, তাহলে জেডের ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কাহিনিটা এখন করব। ওকে, তার মানে সোজা বাংলা এটা। তো এক্স আর ওয়াইয়ের মান বসাই দিলে জেডের মান চলে আসবে, এক্স আর ওয়াইয়ের মান বসাই দিলে জেডের মান চলে আসবে। তাহলে একবারে বসাই দিই যে when x0 and y 4/3, যখন x0 and y 4/3, যখন x0 and y 4/3 তখন z কত? তাহলে x এর মান 0 বসাই, y এর মান কত বসাই? 4/3। তাহলে z এর মান কত আসে দেখি? 9 মাইনাস 0 স্কোয়ার, আর y কত 4/3। তাহলে 0 স্কোয়ার তো 9/4/3, দ্যাট ইজ 3×27/4, যদি ভুল না করে থাকি, এরকমই লাগতেছে আমার কাছে, যদি ভুল না করে থাকি। হ্যাঁ, 3×27/4, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। আবার আরেকটা করি, বাকি আছে একটা। হোয়েন, একবার তো করলাম x0 y4 তখন z কত, আবার x 4/3 y 4/3 তখন z কত? x হচ্ছে 4/3 অ্যান্ড y হচ্ছে 4/3, ঠিক তখন z কত? তখন z কত কী হবে? 9 মাইনাস এক্স স্কোয়ার, এক্স কত 4/3 তার স্কোয়ার, আর এটা কি বাই ওয়াই, ওয়াই হচ্ছে 4/3। ক্যালকুলেটর দিয়ে এটা শর্টকাটে করে দিই, তার মানে 9 মাইনাস 16/9, ও এত হয়ে গেছে, 9 মাইনাস 16/9, তাই তো, হ্যাঁ। তাহলে কত আসছে? 65/9। তাহলে উপরে হবে 65/9 আর নিচে হচ্ছে 4/3। তাহলে উল্টায় দিলে কী হবে? 65/9 ইন্টু 3/4। তাহলে 9 আর এটা কাটা, তাহলে এখানে 3 হবে, 3 4 12, তাহলে 65/12, এরকম নাকি? ভুলটুল হচ্ছে নাকি? তাহলে 65 ইন্টু 3, যাক, মানে যেটা হয় এখন মনে হয় পারা যাবে অঙ্কটা। বাই 4 নং 36, 65/12 এরকম একটা চেহারা আসছে জেডের, খুবই বাজে। যাক, আপনারা একটু দেখবেন ঠিক আছে কিনা। x0 y 4/3 আমার মনে হয় ঠিকই আছে, 9 4/3, তাহলে ইন্টু 3/4, তাহলে 3×27/4, এটা ঠিকই আছে। আর এটা এত এত বাজে কেন? 9 মাইনাস এক্স স্কোয়ার বাই আছে 4/3, 4/3, তাহলে 4/3, তাহলে 16/9, 9 মাইনাস 16/9 মাইনাস হচ্ছে অত্যন্ত বাজে চেহারা 65/9 বাই হচ্ছে 4/3 ইন্টু 3/4, তাহলে 3 3 4 12, 65, হ্যাঁ ঠিক আছে, 65/12,
ওকে, আমি একটু রিচেক দিয়ে নিলাম আর কি, যাতে কারো ঝামেলা না হয়। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে অ্যান্সার কী কী? অ্যান্সার কী কী? অ্যান্সার হচ্ছে যখন x 0 তখন y4/3, ঠিক তখন z হচ্ছে 27/4। ক্লিয়ার? এক্স যখন 0 ঠিক তখন y4/3, ঠিক তখন z কত? z কত? 27/4। এটা একটা সলিউশন। আরেকটা হচ্ছে যে এক্স যখন 4/3 তখন ওয়াইও 4/3, এবং ঠিক তখন z হচ্ছে এই যে পচা একটা চেহারা এটা। তাহলে সলিউশনটা সুতরাং নির্ণয় সমাধান। ফাইনালি আমরা একটা লাইন করে অঙ্কটা শেষ করব। সমাধান x, y, z কী কী হবে? x0 y4/3, তখন z কত? 27/4, এটা একটা সলিউশন। আর x যখন 4/3, y তখন 4/3, z তখন 65/12, এটা একটা সলিউশন। x0 y4/3 এত, আর x এত, y এত, এটা এত, ঠিক আছে, হ্যাঁ, এরই অ্যান্সার। তাহলে এই দুটো হচ্ছে আমাদের সলিউশন। আশা করি আমরা বুঝতে পেরেছি। 5টা ম্যাথ আমরা সলভ করেছি বেশ সময় নিয়ে, এবং আমরা বেসিক ক্লিয়ার করে আসলে করার চেষ্টা করেছি। সো আশা করি আপনারা প্রবলেমগুলি খুব ভালো করে বুঝতে পারবেন, কারণ সলভ করাটা ইম্পর্টেন্ট ইস্যু না। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে এই যে এটা যে এবিসি মেথডে সলভ করেছি, এই মেথড দিয়ে জানি আপনি আরও 20টা প্রবলেম সলভ করতে পারেন। র্যাবিট স্পেলিং কি ভুল করলাম কিনা? আচ্ছা, করলে আপনারা ঠিক করে নিন। আচ্ছা, যাক, আমি কি বোঝাতে পেরেছি, কি বলেছি? ওকে, তাহলে এটা এটা গেল, এটা আচ্ছা, এটা হচ্ছে এই যে ইকুয়েশন সলভ, এটা গেল, ঠিক আছে, বেশ বড় কিন্তু এটা। তারপরে এই ইকুয়েশনটা খুবই স্মার্ট একটা প্রবলেম ছিল, এটা খুবই স্মার্ট একটা প্রবলেম ছিল এটা। এই যে এটার বেসিকটা ইউজ করেছি আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 5.2 HM, চ্যাপ্টার কত? চ্যাপ্টার হচ্ছে 5.2, ওইটার বেসিকটা আমরা ইউজ করেছি। এটা তো খুব সহজ একটা অঙ্ক ছিল, এটা খুব বেশি কঠিন না। আর এই যে পদের যোগফল, এটা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করেছি, চেহারাটা পচা কিন্তু জিনিসটা সুন্দর। আর এটা তো খুবই চমৎকার, জাস্ট একটা লাইন অঙ্কটা শেষ, অ্যাঙ্গেলের মানটা বের করছে, অঙ্কটা শেষ। আর এখানে হচ্ছে খুঁটি ভাঙার অঙ্ক, এটা তো খুব জনপ্রিয়, জেনারেল ম্যাথ চ্যাপ্টার 10-এর অঙ্ক। এটা হচ্ছে সেই দিনে হচ্ছে আমি আমার একাডেমিক স্টুডেন্টদেরকে করাইলাম জেনারেল ম্যাথ চ্যাপ্টার 10। ওকে, মানে এসব প্রবলেম দেখতে দেখতে না, মানে একরকম মানে সব অ্যান্সার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারাও প্র্যাকটিস করেন, দেখবেন সব কিছু এরকম হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আর এটা খুবই চমৎকার একটা অঙ্ক, এটাও কিন্তু মানে অ্যাডমিশনের জন্যই ইম্পর্টেন্ট। এটা একাডেমিকেও প্রচুর পরিমাণে আসে, বুয়েট অ্যাডমিশন, সেই কথা বলতেছে। অ্যাডমিশন বলতে জবের পরীক্ষা না, জবের পরীক্ষা তো ইম্পর্টেন্ট যে চলে আসছে, কিন্তু এটা বুয়েট অ্যাডমিশন অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা দেখবেন, বেসিক ক্লিয়ার করে বুঝবেন, দেখবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে আপনাদের কেমন লাগছে, বা কোন ভিডিওটা চান, বা কী চান না, বা কী দরকার, কী প্রয়োজন, সব কিছু জানাবেন। অবশ্যই আমি দেখার চেষ্টা করব। গতকালই কিন্তু একজন কমেন্ট করেছিলেন যে আসলে এই ভিডিওটা তারা উনি চান। তো আমি দেখলাম, আমি অনেক দিন ধরেই শুনতেছি যে এটা কী জানি একটা হয়েছে 47 BCS, এই জন্য কিন্তু আমি এটা আজকে হচ্ছে প্রথম পর্ব, এটা গেল, পরবর্তী পর্বে হচ্ছে বাকিগুলি করব। ঠিক আছে, কারণ এক পর্বে যদি আমি সবগুলি করতাম তাহলে অনেক সময় লেগে যেত। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।